কলাম ম্যাচিং এর কোশ্চেন নাম্বার 1। দেখো এখানে এফএক্স আর ফাই এক্স দুটো ফাংশন আমার কাছে দেওয়া আছে। প্রথমত এফএক্স যেটা আছে সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x এটা দেওয়া আছে। ফাই এক্সটা কি দেওয়া? ফাই এক্স আছে এক্স মাইনাস 5x প্লাস 4। এবার বলছে যে এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বা এফএক্স এর বৃহত্তম হবে এফএক্স এর মানটা এক্স এর যে মানের জন্য। এই হচ্ছে কথাবার্তা ওরা বলেছে। তো তাহলে প্রথমত ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এফ ড্যাশ এক্স যদি আমরা ফাইন্ড করি এখানে পাবো 4 এর ডেরিভেটিভ 0 মাইনাস 2x প্লাস 2। তাহলে এই এফ ড্যাশ এক্স কে আমরা 0 করে দেবো। 0 করে দিলে তুমি পাবে কি এখানটায় মাইনাস 2x দ্যাট ইকুয়াল মাইনাস 2। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাবে? 1 পাবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 তুমি ভ্যালু পেলে। তাহলে এক্স ইকুয়াল টু 1 একটাই ভ্যালু পেলে, সেই একটাই ভ্যালুতে আমরা বলতে পারবো যে এটা ম্যাক্সিমাম না মিনিমাম। সেটা আমাদের একটা ভ্যালুই পেয়েছি যখন, আর আমাদের ওখানে বৃহত্তম বলেছে। তুমি চাইলে একে ডবল ডেরিভেটিভ করলেই বুঝতে পারবে যে একে ডবল ডেরিভেটিভ করলে কি আসছে, মাইনাস 2 পাচ্ছ। তাহলে এখন তুমি এখানে যদি তুমি 1 বসিয়েও দাও তাহলেও মাইনাস 2ই পাবে, যেটা কিনা লেস দেন 0। তাহলে মাইনাস 1 এ ডেফিনেটলি ম্যাক্সিমাম ভ্যালু আছে। তারপরে ফাই এক্স এর কথা বলেছে। ফাই এক্সটা চেক করি আমরা। ফাই ড্যাশ এক্স ফাইন করবো। ফাই ড্যাশ এক্স করলে 3 আসবে মাইনাস 5 আসবে। তাহলে এটা ইকুয়াল টু 0 যদি বলে দাও তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 5 এর 2 পাবে। তাহলে 5 এর 2 পয়েন্টেই এটা মিনিমাম ভ্যালু আছে। কেন বলছি এ কথা? কারণ তুমি ফাই ডবল ড্যাশ এক্স করো, ফাই ফাই ডবল ড্যাশ এক্স করলে 6 পাবে। হ্যাঁ, 5 এর 6 6 হবে। তাহলে এখন তুমি এখানে 5 এর 6 এক্ষেত্রেও 0 6ই পাবে, যেটা কিনা গ্রেটার দেন 0। তার মানে মিনিমাম ভ্যালু আছে, তার মানে 5 এর 6তে মিনিমাম ভ্যালু আছে। এবার জানতে চেয়েছে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দুটোর ক্ষেত্রে কোনটা। এটার ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 1 পেয়েছি তাহলে ফাইনাল ইকুয়েশনে ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে দেবো। তাহলে এফ এক্স ম্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, আর 1 বসাবো মাইনাস 1 স্কোয়ার প্লাস 2। তুমি পাবে 4 আর 2 6 থেকে 1 গেলে ডেফিনেটলি তুমি 5 পাবে। 5টা ম্যাক্সিমাম। এবার এটার মিনিমাম ভ্যালু 5 এর 6 এখানে পুট করে দাও। তাহলে 5/6, সরি এটা ম্যাক্সিমাম, এটা গ্রেটার দেন 6 মানে মিনিমাম ভ্যালু। 5 এর 6 বসিয়ে দিলে 3 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5/6 প্লাস হচ্ছে 4 হবে। তাহলে এখানে তুমি পাবে 3 ইন্টু 25/36 মাইনাস 25/6 প্লাস 4। তাহলে তুমি যদি এখন তুমি 3 12 36, তাহলে এখন 12 লসাগু করে দাও। 25 মাইনাস 6 দুগুণে 12 50 প্লাস 12 4 48। 48 তুমি বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে হচ্ছে 23। 23/12 দ্যাট ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুও পেয়ে গেছি। বলো ক্লিয়ার? এবার চলে এসো তার পরের কোয়েশ্চেন কলাম ম্যাচিং এর 2 এর 1 কি বলছে দেখো। এখানেও একটা ফাংশন দিয়েছে 1 মাইনাস এক্স, আর একটা ফাংশন আছে যে 2 প্লাস 3x। মনে মনে ভেবে নিচ্ছি যে এটাই তোমার কাছে এফ এক্স। ফাংশনটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে মনে হয় বেশি সুবিধা হবে। একটু মাল্টিপ্লাই করে নিই। 2 প্লাস 3x আসবে, মাইনাস 2x আসবে, আর মাইনাস 3x। আলটিমেট তোমার ফাংশন হবে 2
প্লাস এক্স মাইনাস 3x তাহলে ফাংশন রেডি। এটার আমাকে বলেছে যে গরিষ্ঠ মান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু জানতে চেয়েছে। ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা এফ ড্যাশ এক্স ফাইন করলে 2 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 6x হবে। এবার এটা ইকুয়াল টু 0 করে দাও। এক্স এর ভ্যালু ডেফিনেটলি 1/6। এই 1/6 একটাই ভ্যালু পেয়েছি, মানে ওই একটাই পয়েন্টেই তুমি পাবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই পয়েন্টটাই তুমি এখানে পুট করে, তাহলে এই পয়েন্টটাই যদি পুট করে দাও তাহলে তুমি এখানে পাবো কত, যে 1/6 এখানে পুট করো ফাইনাল ইকুয়েশন, এফ অফ 1/6, তাহলে 1 মাইনাস 1/6 হচ্ছে, আর এখানে 2 প্লাস 3 ইন্টু 1/6, এটা পাবে 5/6, এটা 2 3 হয়, 4 আর একে 5, মানে 5/2, 20/12 পাচ্ছ, তাই তো নাকি না? 25/12 দেখো তো অপশানে আছে তোমার? নেই তো? অপশানে নেই যখন, তখন এফ ডবল ড্যাশ এক্স ফাইন করে নাও। 1 মাইনাস 6x আসবে, সরি -6 আসবে। তাহলে 1/6 যদি এখানে পুট করে দাও, 1/6 পুট করে দিলেও সেটা গ্রেটার দেনই 0, লেস দেন 0 পাচ্ছ। লেস দেন 0 মানে ডেফিনেটলি এটা ম্যাক্সিমাম ভ্যালুই আছে 1/6-এ। তাহলে মনে হয় ওইটা 25/12 হবে, ওরা 8 দিয়েছে, মিস হয়েছে মনে হয়। তবে একবার চেক করে নয় ওরা বাই এনি চান্স মিস করেছে, এনি চান্স এখানে ভুলভাল আছে একটু, নতুন বার করেছে না বইটা। আচ্ছা চলো, আচ্ছা পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এটা আমরা জানি যে cos x এর ভ্যালু করার দরকার নেই, তুমি ডেরিভেটিভ করেও করতে পারো ম্যাক্সিমাম মিনিমাম, কিন্তু cos x এর ভ্যালু -1 থেকে বড় হয় আর 1 থেকে ছোট হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ডেফিনেটলি 1ই আসবে। এটার আমাকে বৃহত্তম মান চেয়েছে, তো নিয়ে কোনো কথা নয়। এবং একই সাথে 4 নম্বরটাও বলতে পারবে, 4 নম্বরটা মিনিমাম ভ্যালু চাইছে, 4 নম্বরটা মিনিমাম ভ্যালু মানে -1 আসবে, 2 নাম্বার 1 আসবে, 4 নাম্বার -1 আসবে। 3 নম্বর প্রশ্নটাকে সলভ করি। 3 নম্বরটা কি, 2x² মাইনাস 4x প্লাস 10, তাহলে এটা ইকুয়াল টু এফ এক্স আসবে। তাহলে এফ এক্স এর ভ্যালু এটা আসবে, তো আমরা জানি। তাহলে এবার এফ এক্স আমি এটা মনে মনে ভেবে নিয়েছি, এর মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, তাহলে ডেরিভেটিভ করে দাও। এফ ড্যাশ এক্স মানে ডেফিনেটলি এটা 4x মাইনাস 4 আসবে, দ্যাট ইকুয়াল টু 0 বানিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 1 আসবে। তাহলে আমার মিনিমাম ভ্যালু 1ই আসবে, এটুকু নো ডাউট, কারণ একটাই ভ্যালু পেয়েছি। ওটা এখানে পুট করে দাও, এফ অফ 1 পুট করে দাও, তাহলে -4 আসবে প্লাস 10 আসবে। 10 আর 2 12, 12 থেকে 4 গেলে হচ্ছে তোমার 8 আসবে। ক্লিয়ার? বেশ, এবার 3 নম্বর প্রশ্নে কলামের 3। কলামের 3 কি বলছে দেখো, 3 এর কোয়েশ্চেনটায়, 3 এর মধ্যে 4টে কোয়েশ্চেন আছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন আসার জন্য ওরা উপরে একটা y ইকুয়াল টু দিয়ে দিয়েছে, y ইকুয়াল টু এফ এক্স। এফ এক্সটা কি দিয়েছে, এক্স কি দিয়েছে, -3x² দিয়েছে প্লাস 5 দিয়েছে। বেশ, তাহলে ডিওয়াই ডিএক্স ফাইন করবো। ডিওয়াই ডিএক্স ফাইন করলে কি আসবে, x² ডেরিভেটিভ 3x² -3x² ডেরিভেটিভ ডেফিনেটলি 6x আসবে, আর 5 এর ডেরিভেটিভ 0। এটুকু নিয়ে নো ডাউট। এবার এটাকে 0 বানিয়ে দাও, 0 বানিয়ে দিলে 3x কমন নিয়ে নাও, 3x কমন নিলে ডেফিনেটলি তুমি এটা পাবে x মাইনাস দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো ভ্যালু পেলে, x ইকুয়াল টু 0 পেয়েছো, x ইকুয়াল টু 2 পেয়েছো। x ইকুয়াল টু 0 একটা ভ্যালু, x ইকুয়াল টু 2 একটা ভ্যালু। এবার আমাকে চেয়েছে যে y এর কোন পয়েন্টে
কোন পয়েন্টে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে ডবল ডেরিভেটিভ দরকার। ডবল ডেরিভেটিভ ফাইন করো, d2y dx2 করলে করো, তাহলে ডেফিনেটলি পাবে কত, মাইনাস এই 6x পাবে, -6 পাবে। এবার প্রথমে 0 বসিয়ে দাও, তাহলে d2y dx2, তাহলে 0 এটাই বসাচ্ছ, তাহলে ইকুয়াল টু 0 বসালে এটা -6 রেজাল্ট দেবে। আর ডবল ডেরিভেটিভে যদি 1 বসিয়ে দাও, d2y dx2 ইকুয়াল টু 2 বসিয়ে দাও, x ইকুয়াল টু 2 বসিয়ে দিলে এখানে 2 বসে 12 - 6, এটা লেস দেন 0 মানে 0তে ম্যাক্সিমাম ভ্যালু আছে, গ্রেটার দেন 0 মানে 0তে মিনিমাম ভ্যালু আছে। এবং ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা কি, তার মানে ওয়াই ম্যাক্স। প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু বার করবো কোন পয়েন্টে, 0তে, তাহলে এখানটায় আমরা 0 পুট করব, 0 পুট করলে 5 অ্যান্সার আসবে। আর ওয়াই হচ্ছে মিন, মানে মিনিমাম ভ্যালু বার করবো কোন পয়েন্টে মিনিমাম আছে, 2 পয়েন্টে মিনিমাম আছে, 2টা বসিয়ে দাও, 2 এর কিউব 8, মাইনাস 2 স্কোয়ার 4, 4 3 12, আর প্লাস 5, তাহলে 8 5 13 থেকে 12 গেলে ডেফিনেটলি 1 অ্যান্সার আসবে। হলো ক্লিয়ার? বেশ, এবার 4 নম্বরের কালাম ম্যাচিং এ আসবো। দেখো 4 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে ভাবতে হবে। 4 নাম্বারের প্রশ্ন কেন ভাবতে হবে, কারণ এখানটায় আমাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে জেনারেল সলিউশনের একটা ব্যাপার আছে যদিও বা, কিন্তু আগে কি দেওয়া আছে কি বার করতে বলে আমি আগে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 আমার দেওয়া আছে এফ এক্সটা কি দেওয়া না, সাইন 2x মাইনাস এক্স, এক্স এর ভ্যালু -π/2 থেকে π/2 এর মধ্যে আছে, তার মানে ডেফিনেটলি ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিরাজ করছে। সরি, সেকেন্ড কোয়াড্রেন্টে নয়, -π/2 বলে, -π/2 এর মধ্যে আছে, তার মানে হচ্ছে আমাকে ঠিক আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলেনি, ক্লকওয়াইজ বলেছে। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে হিসাব করব। আগে আমরা দেখি যে এখানে কি কি বলেছে না, এফ এক্স এর আরেকটা আছে জি এক্স আছে, জি এক্সটাও এক্স তোমার কাছে আছে হচ্ছে পাওয়ার এক্স সাইন এক্স, তোমার কাছে আছে। এবার তুমি দেখো কলামের ডান দিকে যদি তাকাও, তাহলে এক্স এর যে ভ্যালুগুলো বার করতে দিয়েছে সেগুলো ডেফিনেটলি তোমার কাছে জেনারেল সলিউশন হিসেবে দিয়েছে। তাহলে আমাকে জেনারেল সলিউশনের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। জেনারেল সলিউশন আমাদের কি ছিল, তার আগে আমাকে কি বার করতে দিয়েছে, তো আমার দরকার ম্যাক্সিমাম ভ্যালুও দরকার, মিনিমাম ভ্যালুও দরকার। ফার্স্ট যেটা আছে ওয়াই ইকুয়াল টু, ভাবি আমরা কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে আমাকে ডেরিভেটিভ করতে যে সলিউশনটা দরকার, ডেফিনেটলি আমাকে জেনারেল সলিউশন দরকার। তাহলে প্রথমে এফ ড্যাশ এক্স ফাইন করে এবং ড্যাশ এক্স ফাইন করে দুটোকেই আমরা জিরো বানাবো। চলো, ফার্স্ট অফ অল আমরা এফ ড্যাশ এক্স ফাইন করব। তাহলে এখন এফ ড্যাশ এক্স যদি ফাইন করি, তাহলে এখানে পাবো কত, সাইন 2x এর ডেরিভেটিভ ডেফিনেটলি হবে cos 2x, এবং 2x এর ডেরিভেটিভ একটা 2 আসবে, তাহলে 2 cos 2x মাইনাস এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি 1 হয়ে গেল। আচ্ছা, এখানটায় জি ড্যাশ এক্স করি, জি ড্যাশ এক্স এর ডেরিভেটিভ হলো এখানে এখানে দুটোই বুঝতেই পারছো, এটা ইউ ইন্টু ভি পড়বে, ই টু দি পাওয়ার এক্স কে রাখো, রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স আসবে, প্লাস সাইন এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই আসবে। ব্যাস, এবার আমি এটাকে যদি জিরো বানিয়ে দিই, তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স কে তুমি কমন নাও, নিলে তুমি পাবে সাইন এক্স প্লাস কস দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে একটা টার্ম পেলাম ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো, আর একটা টার্ম পেলাম সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে এখন তুমি পাচ্ছ সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স, কস যদি নিচে নামিয়ে দাও তাহলে তুমি পাবে সাইন বাই কস মানে ট্যান এক্স দ্যাট ইকুয়াল টু -1। এবার এখান থেকে আমাকে জেনারেল সলিউশন বার করতে হবে, আসছি তার আগে এখানে এই ক্যালকুলেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স আর এখানে ই টু দি পাওয়ার জিরো, তাহলে সরি 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 এটা জিরো আছে, জিরো আছে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো। এবার আমাকে একটা জিনিস বলো,
ভালো করে মাথায় নিয়ে যে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কোনখান থেকে কোন পর্যন্ত থাকে বলেছিলাম, মনে আছে? ই টু দি পাওয়ার এক্স এর রেঞ্জ কত হয়? বেশ বেশ, 2 থেকে 3-এর মধ্যে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর এমন কোনো, মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যেহেতু 2 থেকে 3-এর মধ্যে বিরাজ করে, তাহলে 2 থেকে 3-এর মধ্যে, ভালো করে শোনো, যে আমি বলছি যে 2 থেকে 3-এর মধ্যে এটা থাকে। আচ্ছা, 2 থেকে 3-এর মধ্যে থাকে মানে তার মানে এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু তো জিরো হতে পারে না, নাকি না, বুঝলে না? তাহলে জিরো তো হবে না, তাহলে কোনো রকম ভাবে জিরো হওয়াটা সম্ভবই নয়। তাহলে জিরো হওয়াটা যেহেতু সম্ভব নয়, তাহলে তুমি এখান থেকে বলতে পারো না যে এটার ভ্যালু জিরো আসবে, কারণ ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে অবশ্যই নট ইকাল টু জিরো, এটা জিরো হবে না। তার মানে এখানটা আমি এক্স এর কোনো ভ্যালু পাবো না, কারণ এক্স এর ভ্যালু পাবো না, কারণ এটা আমি অনেক আগেই বলেছি, ক্লাস 11-এও বলেছিলাম যে এর মান সব সময় সর্বদাই -1, এই 2 থেকে 3 এর মধ্যে থাকবে, এর মানটা সবসময় 2 থেকে 3 এর মধ্যে থাকবে। যেহেতু 2 থেকে 3 এর মধ্যে থাকবে, সুতরাং আমি কোনো ভ্যালু পাবো না, কোনো ভ্যালু পাওয়া সম্ভবও নয়। তাহলে বেশ গেল, তাহলে এটা নিয়ে আমি কোনো আর সংশয় রাখছি না। তাহলে এখন তুমি বলতে পারবে যে এটার ভ্যালু আমার কাছে যে ই টু দি পাওয়ার এক্স নেই, শুধুমাত্র ট্যান এক্স দ্যাট ইকুয়াল টু -1। এখানে সবাই ভুলভাল করে দেয়, এটা হবে না। তাহলে এখান থেকে আমি জেনারেল সলিউশন বার করব, কিভাবে বার করব চলো দেখা যাক। তাহলে জেনারেল সলিউশন ট্যান এক্স ইকুয়াল টু -1, তাহলে -1 মানে ট্যান এক্স ইকুয়াল টু -1 মানে এখান থেকে আমি বলতে পারবো যে ট্যান এক্স ইকুয়াল টু -tan π/4। জেনারেল সলিউশন মনে করার চেষ্টা করো, এখানে ভুলভাল করবে না। তাহলে এক্স ইকুয়াল টু, আচ্ছা আরেকটা লাইন করি। তাহলে এবার ট্যান এক্স ইকুয়াল টু ডেফিনেটলি হবে tan-π/4, হওয়া উচিত। এটা গেল। তাহলে ট্যান এক্স ইকুয়াল টু tan-π/4, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত? tan-π/4। তাহলে tan-π/4 মানে এখানটায় আমি আগে একটুখানি লিখে নিই যে আমার কি ছিল জেনারেল সলিউশন ক্লাস 11-এ, হয়তো বা ভুলে গেছো। tan x ইকুয়াল টু যদি tan আলফা হয়, তাহলে জেনারেল সলিউশন হবে, ভালো করে বুঝবে, জেনারেল সলিউশন হবে x ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে আলফা, এটা হবে। তাহলে x ইকুয়াল টু হবে 2n পাই প্লাস আলফা। এবার এখানে যুগ্ম অযুগ্ম অনেক কিছু ব্যাপার আছে যদিও, হ্যাঁ, কিন্তু যুগ্ম অযুগ্মর ব্যাপার আছে, কিন্তু আমরা সেটা পরে যাব, আগে আমরা এখানে লিখি। তার মানে x ইকুয়াল টু 2n পাই, 2n পাই প্লাস অফ -π/4, তাহলে -π/, এখানে কত পেলাম? 2n পাই -π/4। এবার তুমি অপশনের দিকে তাকাও যে তোমার অপশন কি এটা বলেছে। তাহলে যদি না বলে, তাহলে যুগ্ম অযুগ্মর ব্যাপারে আমরা আসবো না। অপশন আমাদের প্রথমেই বলে দিয়েছে, দেখো ডিএক্স এর ক্ষেত্রে একদম কালামের ডান দিকেই আছে 2n পাই মাইনাস আলফা, যেখানে এনটা তো বিলংস টু জেড, এটা আমরা সবাই জানি, এটা ছিল। এবার ডান দিকে এটা নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এটা নিয়ে ক্যালকুলেশন করলে এটা ইকুয়াল টু জিরো বানাবো। তাহলে এটা ইকুয়াল টু নিয়ে যদি জিরো বানাই, তাহলে তুমি এখানে পাবে যে cos 2x ইকুয়াল টু ডেফিনেটলি হবে 1/2। তাহলে cos 2x ইকুয়াল টু 1/2, আর 1/2 মানে এখানে পাবো cos 2x, আর 1/2 মানে cos π/3। এটাও আমরা বলি, এখানেও আমরা জেনারেল সলিউশন শিখেছিলাম, এটা মনে রাখতে হবে যে cos x ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে x ইকুয়াল টু আমরা শিখেছিলাম যে 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, 2n পাই প্লাস মাইনাস আলফা হবে। তাহলে এখন এখানে তাই করব, তাহলে তাই যদি হয়, তাহলে এখন তুমি বলতেই পারবে যে 2x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/3 হবে। তাহলে দুইটা ওপাশে ভাগ করে দাও, অর্থাৎ x ইকুয়াল টু কত পাবো? n পাই প্লাস মাইনাস π/6 পাবো। তাহলে n পাই প্লাস মাইনাস π/6, বেশ, তাহলে n পাই প্লাস মাইনাস π/6 হচ্ছে। এবার n পাই প্লাস মাইনাস π/6 হলো। এবার এন এর ভ্যালুটা কিন্তু বিলং করবে জেড এর মধ্যে। এবার দেখো দুটো অপশন তো আমরা পেয়ে গেছি, এই দুটো অপশন নিয়ে আমাদের কোনো ডাউট নেই, দুটো অপশন আমাদের রেডি। এবার দুটো অপশন পাওয়ার পরেও ওদের বাকি প্রশ্নগুলো, কারণ স্থানীয় চরম মান আছে কোন পয়েন্টে, আমরা কোন পয়েন্টে জানি না, তাহলে আমাদের জেনারেল সলিউশন চেয়েছে, জেনারেল সলিউশন বার করেছি। এবার
এবার বলেছে এফএক্স এর স্থানীয় অবম মান এবং চরম মান দুটো জানতে চেয়েছে। তাহলে অবম মানও জানতে চেয়েছে এবং চরম মানও জানতে চেয়েছে। জিএক্স এর ক্ষেত্রেও অবম মান জানতে চেয়েছে, চরম মান। জিএক্স এর ক্ষেত্রে স্থানীয় চরম মান আছে কোন পয়েন্টে বার করেছি, এটা জেনারেল সলিউশন দিয়ে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, ভালো করে বুঝবে যে এখানটায় আমাকে তাহলে বুঝতে হবে এবার যে কোন পয়েন্টে স্থানীয় চরম অথবা অবম মান আছে, তাহলে সেটা আমাকে বার করতে হবে। এবার দেখো, স্থানীয় চরম মান এবং অবম মান আছে যেহেতু বলেছে, তাহলে সেই পয়েন্টটা আমরা খুঁজবো। এটা যেহেতু জেনারেল সলিউশন পেয়েছি, তাহলে এবার নর্মাল পয়েন্টে যদি করি, তাহলে এন এর ভ্যালু জেড মানে কত, এন এর ভ্যালু এখানে অবশ্যই হবে 0, +-1, +-2, +-3, এরকম করে করে চলতে থাকছে। এখানেও তাই এন এর ভ্যালু তাই হবে 0, +-1, +-2 অ্যান্ড +-3, এরকম করে 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 চলতেই থাকে। তাহলে এন এর ভ্যালুটা পরপর করে চলতে থাকছে, এটুকু আমাদের ক্লিয়ার। এবার তাহলে এন এর ভ্যালু ফার্স্ট অফ অল যদি তুমি 0 পুট করো, তাহলে এক্স এর ভ্যালু কি আসবে, এক্স এর ভ্যালু +-π/6। তার মানে দুটো ভ্যালু পেয়েছো, একটা +-π/6, একটা +π/6, একটা -π/6। এখানেও n = 0 যদি ভাবো, তাহলে এখানেও তুমি পাবে এক্স এর একটাই ভ্যালু পাবে। তাহলে এক্স এর এক যদি 0 পুট করো, তাহলে 0 পুট করলে তুমি এখানে পাবে হলো যে অবশ্যই -π/4 পাবে। 0 হলে -π/4 পাবে, তাহলে 0 হলে -π/4 পাবে। তাহলে বেশ, তাহলে এখন তুমি এখানটায় দুটো ভ্যালু পেয়ে গেছো। এবার চরম মান কোন বিন্দুতে আছে সেটা আমার পাকে বার করতে হবে। তাহলে কোন বিন্দুতে চরম মান আছে, কোন বিন্দুতে অবমান আছে পেয়ে গেছি, জেনারেল সলিউশন বলেছে। এবার অবমান বা চরম মান কোথায় আছে সেটা দেখব। তার জন্য আমাকে কি করতে হবে, ডবল ডেরিভেটিভ প্রয়োজন। তাহলে ডবল ডেরিভেটিভ এখানে পুট করব। তাহলে ডবল ডেরিভেটিভ করবো ফার্স্ট। এখানে ডবল ডেরিভেটিভ যদি ফাইন্ড করি, এখানে এফ ডবল ড্যাশ এক্স ফাইন, তাহলে এফ ডবল ড্যাশ এক্স ফাইন্ড করলে তুমি এখানে কি পাচ্ছ, এখানে ডেরিভেটিভ করবে, তাহলে -2 কস, এটা হচ্ছে তোমার cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে sin 2x, sin 2x আরো একটা 2 আসবে, যার জন্য কিনা এটা হয়ে যাবে 4। বেশ, আর 1 এর ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0, এটা পেয়েছো। তা আমার আমার প্রশ্নে কি বলেছে, আমাকে প্রশ্নে বলেছে যে এফএক্স এর কোন ভ্যালু বার করতে, অবম মান। তাহলে অবম মান মানে >0 করতে হবে। তাহলে >0 দেখি কোন পয়েন্টে হচ্ছে। প্রথমত যে এটা π/6 বসিয়ে দাও বাবা। এটুকু তো পরিষ্কার যে -π/6 বসালেই হবে। কেন বলছি, এফ ডবল ড্যাশ এক্স -π/6 বসালে এখানে তুমি পাবে কত, -4 sin 2 × π/6, -π/6। তাহলে 2 3 6, এই মাইনাসটা বাইরে বার করে দেবে, দিলে 4 sin π/3 হবে। তার মানে 4 × √3/2 আসবে। তাহলে অবশ্যই এটা কিনা >0 পাবো। আর যদি -π/6 ছাড়া π/6 বসাই, তাহলে <0। তাহলে অবশ্যই এটা >0 হচ্ছে। হ্যাঁ, এটুকু একটুখানি বুঝে নিতে হবে। তাহলে অবশ্যই আমার -π/6 এই ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই মিনিমাম ভ্যালু আছে। তাহলে মিনিমাম ভ্যালু এবার ফাইন্ড করবো, মিনিমাম ভ্যালু এবার এফএক্স এ বসিয়ে দেবো। মিনিমাম ভ্যালু কত, তাহলে এফএক্স মিনিমাম, তাহলে মিনিমাম ভ্যালু মানে -π/6 বসাবো। তাহলে ফাইনাল ইকুয়েশনে বসাবো, তাহলে সাইন into -π/6, -π/6 and minus of -π/6 মানে +π/6 হয়ে গেল। তাহলে এখন 2 3 6 মাইনাস বাইরে বেরোলো, sin π/3, sin π/3 মানে 2 +π/6 আসবে, তাহলে √3/2 +π/6। এবার এবার আমরা অপশনের দিকে দেখি যে আমার অপশনে কেমন কি বলেছে ওরা। অপশনে কি এইটা কোন ভ্যালু আছে, ও না, ওরা তো শুধু পয়েন্টটা জানতে চেয়েছে বাবা, শুধু পয়েন্টটা জানতে চেয়েছে। বেশ, তাহলে আমার দরকার নেই, আমি তো পয়েন্ট পেয়ে গেছি, যে π/6 আমার -π/6 অ্যান্সার আসবে, তাই না? আমাকে ভ্যালু জানতে চাইনি, আমি এটা বেকার করেছি, এটা করো না। আমি অপশনের দিকে তাকাইনি, π/6 পেয়ে গেছি, এটা করো না, আর দরকার নেই। এবার আসি যে জিএক্স এর ক্ষেত্রে একটাই পয়েন্ট পাচ্ছি -π/4, কিন্তু এখানটায় দেখো -π/6 আছে, ভালো করে দেখো, মানে শুধু π/6 আছে। তাহলে জিএক্স এর ক্ষেত্রে কিন্তু π/4 তোমার কাছে নেই। তার মানে জিএক্স এর ক্ষেত্রে π/4 নেই, মানে
তুমি এন এর জায়গায় এবার ওয়ান বসিয়ে দেখো যে আসছে কিনা। এন এর জায়গায় ওয়ান, যাই হোক আমি তবু একবার check করে নিই। এন এর জায়গায় ওয়ান বসাও, ওয়ান বসালে কত আসবে? 2 পাই মাইনাস পাই/4। অবশ্যই 4 দুগুণে 8 আর একে 9। না, আসছে না। দেখো অপশন দেখো তো মিলিয়ে মিলছে কিনা। পাই পাই/6 আসবে না। অপশন কি বলেছে? একেরটা বি হবে, এটা আমরা দেখেছি। দুয়েরটা ডি হবে, দুয়েরটা ডি হবে, তিনেরটা হবে সি হবে। চলো 3 পাই/4, তাই তো? 3 পাই মানে ঠিক আছে, ওদের রেসপেক্টেও ঠিক আছে। এটাকে চেঞ্জ ওদের মতো করে মেলাতে হবে বাবা। tan x আছে ইকুয়াল টু টেন, যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমরা জানি যে -10 আছে না, এটাকে ওরা আগে চেঞ্জ করে নিয়েছে। ট্যান ট্যান মাইনাস আছে মানে পাই মাইনাস পাই/4, tan 3 পাই/4। এখন এটাকে করেছে যে এক্স ইকুয়াল টু 2n পাই, এই সরি এন, এন আমার কাছে হবে হচ্ছে, সরি 2n পাই +3, এটাই ছিল। এই হিসাবে ওরা নিয়েছে, সেই রেসপেক্টে ওদেরটাও ঠিক আছে, আমাদেরটাও যাই হোক, তাহলে এটাই অ্যান্সার আসবে। আর চারেরটা, হুম 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 হুম, মানে ওরা যেহেতু 3 পাই দিয়েছে, মাইনাসটাকে টোটালটাই সরিয়ে দিয়েছে, এই রেসপেক্টে মাইনাসটাকে 10 কোয়াড্রেন্টের জন্য, তাহলে এবার অ্যান্সার ঠিক আছে। আহ, দেখেছো দুটো অ্যান্সার আছে, কিন্তু ঠিক করে বুঝবে কিন্তু। এটাও কিন্তু অ্যান্সার আছে, এটাও একটা অ্যান্সার আছে এবং এটাও অ্যান্সার আছে, কিন্তু বুঝবে। এটাও অ্যান্সার এবং এটাও অ্যান্সার, দেখো দুটোই অ্যান্সার নিয়েছো। ঠিক আছে, বুঝেছো তো? হ্যাঁ, মানে দুটোই অ্যান্সার নিয়েছে ওরা। 2n পাই +3 পাই/4 নিয়েছে একটা, 2n পাই -পাই/4 নিয়েছে। হুম হুম হুম, দুটোই নিয়েছে, সেই রেসপেক্টে খেয়াল করবে। এসো, নেক্সট আমরা আসবো 5-এর কলাম ম্যাচিং। 5-এরটাও পুরো দেওয়া, তো এটা কি দেখা যাক। তবে 5 নম্বর কোয়েশ্চেন আসি। দেখো এটাও এফ, আমাকে ত্রিগোনোমেট্রিক ফাংশন পুরোটা করতে হবে। দেখো তাহলে আমার কাছে এখানটায় সাইন এক্স কস এক্স ট্যান এক্স দেওয়া আছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে f(x) 3 cos x প্লাস হচ্ছে সাইন এক্স। তাহলে 3 cos x প্লাস সাইন এক্স নিয়েছে। তাহলে 3 cos x প্লাস সাইন এক্স যদি, সরি 4 sin x নিয়েছে, তাকে যদি আমরা এবার ডেরিভেটিভ করি, ডবল ডেরিভেটিভ করি, আমাকে চরম মান এবং অবম মানের যোগফল বলেছে। তাহলে দুটো বার করবো, যোগ করে দেবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, এখানে কোনো জেনারেল সলিউশনের দরকার আপাতত। f(x) ইকুয়াল টু নিয়েছে cos x প্লাস 4 sin x, এটা নেওয়া। তাহলে 3 cos x প্লাস 4 sin x ডেরিভেটিভ করব, এবং ডবল ডেরিভেটিভও এখানে প্রয়োজন হবে, তাই দুটোই ডেরিভেটিভ বার করবো। 3 cos x এর ডেরিভেটিভ -3 sin x, 4 sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x হবে। হয়ে গেল। f"(x) ফাইন করবো। -3 sin x এর ডেরিভেটিভ cos x পাবো, আর -4 হলো। এবার f'(x) ইকুয়াল টু 0 করবো, তাহলে f'(x) 0 মানে -3 sin x প্লাস 4 cos x
এটা ইকুয়াল টু 0। এবার তুমি অবশ্যই এখান থেকে পাবে, এটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে 3 sin x ইকুয়াল টু, তাহলে তুমি পাবে হচ্ছে tan x ইকুয়াল টু 4/3। এটা পেয়েছো। এবার এই জায়গাটা বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল ভাবে তুমি করতে পারবে না। ন্যাচারাল ভাবে করতে পারবে না কেন বলছি, কারণ এবার যদি তুমি এটাকে খেয়াল করো, হ্যাঁ এটা একটুখানি কিন্তু ঝামেলা আছে এবং ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকটা লাইন, কারণ তুমি এক্স এর কোনো ভ্যালু পাচ্ছ না। বলবে যে স্যার এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3 পাবো, ধরো এটা তুমি পাবে যে ট্যান ইনভার্স 4/3, কিন্তু ট্যান ইনভার্স 4/3 নিয়ে তুমি কি করবে? তুমি তো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুতে বসাতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুতে যেহেতু বসাতে পারবে না, তাহলে তুমি অবশ্যই বার করতে পারবে না। তাহলে এটুকু তোমার কাছে পরিষ্কার, কিন্তু তাহলে বুঝতে হবে যে আমি এখানে বসাতে পারবো না। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম না? বেশ, এবার দেখো, যখনই একটা ট্যান এক্স তুমি পেয়েছো, তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নাও। ট্রায়াঙ্গেল ড্র করে নিলে তাহলে এটা লম্ব বাই ভূমি, মানে এটা 3, এটা হবে 5। তাহলে এখান থেকে আমার সাইন এক্স আর কস এক্স দরকার। তাহলে সাইন এক্স ভালো করে বুঝবে, সাইন এক্স মানে আমি বলতে পারবো লম্ব বাই অতিভুজ 4/5 হবে, এবং 4/5টা কিন্তু পজিটিভ হবে। এই পজিটিভ নেগেটিভ দুটোই হবে, কারণ যখন তুমি অতিভুজ বার করছো তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হচ্ছে, এবং কস এক্স এর ক্ষেত্রেও তাই। ভূমি বাই অতিভুজ, তাহলে এটাও প্লাস মাইনাস 3 নাকি না, বুঝলে না? না, এটা নিতে পারো না, কিন্তু এখানে ম্যাক্সিমাম মিনিমাম দুটোই তো আছে না। ম্যাক্সিমাম মিনিমাম দুটোই আছে মানে তোমাকে দুটোকে খেয়াল করতে হবে। বুঝেছো নাকি না? এবার ভালো করে দেখো, ট্যান এক্স কি আছে, ট্যান এক্স তো পজিটিভ, এটুকু নো ডাউট, তাই তো? তাহলে ট্যান এক্স যেহেতু পজিটিভ, তাহলে ট্যান এক্স পজিটিভ কখন হবে? ট্যান এক্স 4/3। বেশ বেশ, তাহলে এটা তার মানে বুঝতে পারবো যে এক্স হচ্ছে ফার্স্টে আছে অথবা থার্ডে আছে, যদি ফার্স্ট থাকে, যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে হিসাব করি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে তখন সাইন এক্স 4/5 হবে। না, দুটোই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টও। আর থার্ড কোয়াড্রেন্ট হলে দুটোই নেগেটিভ। এবার থার্ডে যদি হয় এটা কস এক্স, তাহলে থার্ডে হলে সাইন মানে হচ্ছে -4/5, আর কসও -3/5। তাহলে দুটো সেট পেয়েছো, একটা এটা এবং একটা এটা। তাহলে এই সেটটা নিয়ে ডবল ডেরিভেটিভে বসিয়ে দেখো যে নেগেটিভ না পজিটিভ আসছে। তাহলে ফার্স্ট সেটটা নিয়ে বসাচ্ছি কোথায়? এফ ডবল ড্যাশে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স, তুমি তখন রেজাল্ট কি পাবে? -3/4/5 -4/3/5। আর এর থেকেই বোঝা যাচ্ছে এটা লেস দ্যান 0 হবে, তাই না? কিনা বুঝলে না? লেস দ্যান 0 আছে মানে ফার্স্ট যে সেটটা পেলাম এটাই ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটুকু পরিষ্কার। এবার সেকেন্ড যে সেটটা পাচ্ছ সেখানে এফ ডবল ড্যাশ এক্স যদি বসাও, তাহলে এখন তুমি পাবে যে এখানে যদি বসাও তাহলে এটা 3 × 4/5 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 × 3/5 হয়ে যাবে, তাহলে এটাও প্লাস, এটা গ্রেটার দেন 0। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমি দুটো জিনিস ভালো করে লক্ষ্য করো বাবা, দুটো জিনিস আমি লক্ষ্য করলাম। একটা ফার্স্ট কোয়াড্রেন্টে এটা হচ্ছে, আমি বুঝেই গেছি এটা ম্যাক্সিমাম আছে এবং এটা আছে মিনিমাম। বেশ,
তাহলে এবার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এই দুটো ভ্যালুর আমাকে জানতে চেয়েছে যোগফলটা কি হবে। দেখো আমাকে বলেছে যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এই দুটোর যোগফল কি হবে। তাহলে এবার এই ফার্স্ট সেটটা এখানে বসালে ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 3 ইন্টু কস এক্স, কস এক্স মানে হচ্ছে কত, কস এক্স মানে 3/5 প্লাস 4 ইন্টু সাইন এক্স মানে 4/5। তাহলে এটা পেয়েছো ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কত, 3 ইন্টু -4/5 এবং প্লাস 4 ইন্টু -3। বেশ, এবার এই দুটোকে যোগ করলে তোমার অ্যান্সার রেডি। তাহলে 9 আর 16, এদিকে 9 আর এদিকে 4 4 16 মানে 25/5 পেলে। এটা মাইনাস 3 4 12/5 পেয়েছো, মাইনাস 4 3 আবারও 12/5 পেয়েছো। তাহলে 25 থেকে 24 বাদ দিলে অবশ্যই 1/5 হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছো? এটা কিন্তু এইভাবেই তোমাকে করতে হবে, না হলে কিন্তু অসুবিধা আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু পেয়েছো যে তোমার কাছে এটাই আসছে। আচ্ছা বাবা, আমি মিস করেছি না, cos x এর ভ্যালু আগে বসাতে হবে তো, 3/5 হবে না এটা, এটা 4/5 হবে। মিস করেছি বাবা, ঠিক করে নাও। 9 4 4 16, 3 3 9 এবং 4 4 এটাও 25/5 আসবে, মানে 0 আসবে। না, তুমি ঠিক করেছো, 0 আসবে। আমি ভুল কখন বুঝতে পেরেছি, যখন অ্যান্সারে দেখছি মিলছে না তখন বুঝলাম ভুল করেছি। এসো তার পরের অঙ্কটাও, এখানে যে কটা অঙ্ক আছে একটু বুঝে বুঝে করতে হবে, নাহলে কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা ডাইরেক্টলি তুমি ভ্যালু কিছু পাবে না, তোমাকে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বার করতে হবে। 2 নম্বরে আসি। 2 নম্বরে কি দেওয়া আছে, এটাও এফ এক্স ইকুয়াল টু ডেফিনেটলি আছে কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স, এটা দেওয়া। এবার এটাকে আমরা সলভ করব, যদিও এটা রেঞ্জ দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আগেরটা কোনো রেঞ্জ বলে দেওয়া ছিল না, যে কারণে আমরা আরো কঠিন ভাবে করতে হয়েছে। এটা একটা রেঞ্জ যদিও দেওয়া আছে, রেঞ্জ কোথায় কিভাবে লাগবে পরে আসছি আমি। এবার মূল বিষয়বস্তু হলো, দেখো এই জায়গাটা খুব সমস্যার ব্যাপার, সবাই ভুল করে, আমি তোমাকে বলি ভুলের জায়গাটাও বলে দিচ্ছি। এফ ড্যাশ এক্স করলে করলে কি পাবে, 2 cos x পাবে, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স পাবে, আবার এখানে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস সাইন এক্স হলো। বেশ, এবার ভালো করে বুঝবে এই জায়গাটায় ভুল ঠিক নয়, তুমি যদি ঠিকঠাক এগোতে পারো লজিক দিয়ে ঠিকই হবে। এখানে যদি 0 করে দাও না, তাহলে তুমি বলবে যে স্যার আমি সাইন এক্স কমন, সাইন এক্স যখনই কমন নিচ্ছ তখনই তুমি পাবে 1 - 2 cos x দ্যাট ইকুয়াল টু 0। এভাবে করলে একটা সাইন এক্স ইকুয়াল টু 0 পেয়েছো, একটা 1 - 2 cos x ইকুয়াল টু 0 পেয়েছো। তার মানে এক্স ইকুয়াল টু তুমি 0 ভ্যালু পাবে, আর এখানে এক্স ইকুয়াল টু কস হাফ হচ্ছে, হাফ মানে হচ্ছে π/3, cos 60 ভ্যালু, তার মানে π/3 হবে, π/3 পেয়েছো। তার মানে এক্স এর দুটো ভ্যালু, একটা 0 আর একটা হচ্ছে π/3, এটুকু পরিষ্কার। এবার ডবল ড্যাশে আমরা বসাবো, কারণ আমাকে কি জানতে চেয়েছে সেটা একটুখানি বোঝো। আমাকে বলেছে যে স্থানীয় চরম মান এবং অবম মানের অন্তরফল, মানে বিয়োগ বলেছে। তাহলে চরম মান এবং অবম মানের বিয়োগ, তাহলে কোনটা চরম মান কোনটা অবম মান আমাকে জানতে হবে, তাহলে জানতে গেলে আমাকে ডেরিভেটিভ করতে হবে আবার। তাহলে ডেরিভেটিভ যদি করি, তাহলে এটাকে আরেকটুখানি ভেবে নিই যে এফ ড্যাশ এক্স
তুমি পাবে মাইনাস সাইন টু এক্স আর প্লাস সাইন এক্স। তাহলে এফ ডবল ড্যাশ এক্স করো, সাইন টু এক্স এর ডেরিভেটিভ কস টু এক্স আর একটা টু আসবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। বেশ, এবার এখানে বসিয়ে দাও, এফ ডবল ড্যাশ এক্স এর জায়গায় জিরো বসাও, জিরো বসালে কস টু এর ভ্যালু, কস জিরোর ভ্যালু ওয়ান, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান পেয়েছো, যেটা কিনা লেস দেন জিরো, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে জিরোতে। এফ ডবল ড্যাশ এবার পাই বাই থ্রি বসাও, তাহলে তার মানে এফ ডবল ড্যাশে এবার আমরা পাই বাই থ্রি বসাচ্ছি, তাহলে পাই বাই থ্রি যদি বসাও, তাহলে এটুকু তো পরিষ্কার যে এটা, দেখো একটাতে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েই গেছে। এইটা বুঝতে পারোনি? আচ্ছা, এফ ড্যাশ এক্স করেছি যেটা, এইটা এইটা দেখো ফর্মুলা করছে না, টু সাইন এক্স, সাইন এক্স কস এক্স, সাইন টু এক্স আর প্লাস সাইন এক্স, এবার তারপরে এফ ডবল ড্যাশ এক্স বার করেছি, সাইন টু এক্স এর ডেরিভেটিভ কস টু এক্স, একটা টু এক্স এর ডেরিভেটিভ টু এলো, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। এবার জিরো বসিয়েছি, জিরো বসালে এটা মাইনাস ওয়ান এসছে এবং মাইনাস ওয়ানটা লেস দেন জিরো পেয়েছি। ক্লিয়ার? তার মানেই তো আমার পরিষ্কার যে জিরোতে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর পাই বাই থ্রিতে মিনিমাম ভ্যালু আছে। ব্যাস, না বুঝতে পারোনি? বেশ, এবার দুটো ভ্যালুই আমাকে বিয়োগফল জানতে চেয়েছে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু দুটোকে বিয়োগ করতে বলেছে, তাই বলেছে ওরা প্রশ্নে। দেখো আমাকে বলতেই চেয়েছে, আমাকে বলেইছে যে চরম এবং অবমানের অন্তর্ফল, মানে বিয়োগফল জানতে চেয়েছে, তাহলে বিয়োগফল করবো। তাহলে এফ অফ জিরোতে ম্যাক্সিমাম, তাহলে জিরো, মাইনাস এফ অফ পাই বাই থ্রিতে মিনিমাম, তাহলে দুটোকে বিয়োগ করবো। তাহলে এফ অফ জিরো বলতে এখানে জিরো বসিয়ে দাও, কস জিরোর ভ্যালু, কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আসছে। পাই বাই থ্রি বসাও, তাহলে কস পাই বাই থ্রি মাইনাস কস পাই বাই, তাহলে এটা জিরো, এটুকু নো ডাউট। তাহলে মাইনাস পাই বাই থ্রি, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু, তাহলে তুমি পাবে হচ্ছে, যদি ফোর এলসিএম করো, মাইনাস ওয়ান প্লাস টু, এক এক চার হবে তোমার answer। বলো বুঝেছো? এবার এসো আমরা তার পরের কোশ্চেনে যাই। তার পরের কোশ্চেনটাও আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, কি জানতে চেয়েছে চলো। নাম্বার 3 বলছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা জানতে চেয়েছে। এটা বলেছে আমাকে এফ এক্স এর ভ্যালু এটা। তাহলে এখন এটাকেই আমরা ডেরিভেটিভ করব, ডবল ডেরিভেটিভ করব, করে সেটাকেই আবার আমরা জিরো বানাবো। চলো তাহলে এখানে দেখা যাক, এখানে কিন্তু আমার রেঞ্জ বলে দিয়েছে যে পাই বাই টু থেকে, দেখো আগেরটা খুব সহজে করেছি কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছিল, এখানে কিন্তু পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, তো আমরা 270, তাহলে 270 মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট আছে এবং তার সাথে সাথে থার্ড কোয়াড্রেন্ট আছে, এটুকু বুঝতে হবে কিন্তু, সেকেন্ড কোয়াড্রেন্টও আছে এবং থার্ড কোয়াড্রেন্টও আছে। সেকেন্ড এবং থার্ড দুটো কোয়াড্রেন্টেই আমাকে ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে চলো আমি প্রথমে এফ ড্যাশ এক্স ফাইন্ড করব, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি কস এক্স, আর এটা হয়ে যাবে টু কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাই মাইনাসটাকে সামনে দিয়ে দিয়েছি। বেশ, এটা পেলাম। তাহলে এটা যেহেতু পেলাম, এবার এটা ইকুয়াল টু জিরো বানিয়ে দাও, তাহলে জিরো বানিয়ে দিলে তুমি আবারও কস এক্স কমন পাবে, তাহলে কস এক্স কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস টু সাইন এক্স এলো, দ্যাট ইকুয়াল টু জিরো।
তাহলে এখন এবার cos x ইকুয়াল টু 0 করো, 1 মাইনাস 2 সাইন এক্স ইকুয়াল টু 0 করে দাও। তাহলে তুমি অবশ্যই তুমি পাবে সাইন এক্স ইকুয়াল টু 1/2 পাবে। ব্যাস, তাহলে 1/2 পেয়েছো। তাহলে cos x ইকুয়াল টু যেহেতু 0, তাহলে এক্স এর ভ্যালু ডেফিনেটলি π/2 পাবে। এক্স এর ভ্যালু দেখো ডেফিনেটলি কত পাবে, π/2। এবার ভালো করে শুনবে, এই জায়গাটা বোঝার আছে। আর সাইন এক্স ইকুয়াল টু 1/2 পেয়েছি, তাহলে 1/2 মানে কত, সাইন হাফ আছে তো, তাহলে হাফ মানে হচ্ছে π/6, এটা পেয়েছো। এবার আমাকে বলো যে এখানে কি π/6 আসবে? এখানে কি π/6 আসবে আগে বলো, কেন বলো তো? কারণ ওরা বলছে যে π/2 থেকে এক্সটা বড় এবং 3π/2 এর মধ্যে। হ্যাঁ, তার মানে π/2ও হবে না, কিন্তু এখানে যে π/2 পেয়েছি, π/2ও হবে না, হবে না। এই জায়গাগুলো ভুল হয়, কিন্তু এগুলো কিন্তু খেয়াল করবে, যেহেতু ওটা ছোট্ট করে লেখা থাকবে অঙ্কের পাশে, ইগনোর করে চলে যাবে। এগুলো আমরা ক্লাস 9-10-এ ইগনোর করতে পারতাম, 10-এ ইগনোর করতাম, পাশে কিছু লেখা থাকলে দেখতাম না। তো এখানে কিন্তু তোমাকে দেখতেই হবে, পাশে যেহেতু লেখা আছে ওর একটা কিছু কারণ আছে অবশ্যই, তাই লিখেছে। তাহলে এক্স ইকুয়াল টু π/2 কোনো রকম ভাবে হবে না, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ওখানে ঢোকাতে হবে। তাহলে cos x লিখলাম, এখানে ডেফিনেটলি cos π/2 লিখলাম। cos π/2 এর ভ্যালু হচ্ছে তুমি 0 জানো, cos π/2 লিখলাম। তাহলে এখন আমি cos 3π/2 এর ভ্যালুও 0 পাবো। কেন বলছি না, cos যদি তুমি পাই প্লাস π/2 করো, তাহলে তো এটাই আসছে। তুমি বলবে স্যার কেন? কারণ পাই করলে কি হচ্ছে, 2π, তার মানে পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তাহলে -0 মানে 0, -0 মানেও 0, 0 মানেও -0, সে একই ব্যাপার। তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু হবে 3π/2। এখানেও তাই করব, কিন্তু এখানে বুঝবে বাবা, এখানে কিন্তু পাই মাইনাস π/6 করব, সাইন পাই মাইনাস π/6 করব। কেন? কেন? কারণ হলো সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে হবে এবং পজিটিভ ভ্যালু হতে হবে, তার মানে পাই মাইনাস π/6। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ এটা π/2 মানে হচ্ছে আমাদের π/2 থেকে 3π/2 মানে এই জায়গাটাও আছে, এই জায়গাটাও আছে, সেটা বুঝতে হবে। তার মানে অবশ্যই এক্স এর ভ্যালু হবে 5π/6। বলো এই অবধি বুঝেছো? বলো এই অবধি বুঝেছো? বেশ, তাহলে এই অবধি যদি বুঝে থাকো, তাহলে এবার এফ এক্সটা, এফ ডবল ড্যাশ এক্স দরকার। কারণ আমাকে কি বলেছে, আমাকে বলছে যে চরম অবমানের গুণফল। এবার ভালো করে শোনো, এখানটায় এফ ডবল ড্যাশ এক্স কিন্তু প্রয়োজন হবে না। তুমি বলবে স্যার কেন? কারণ ভালো করে খেয়াল করো একটা জিনিস বাবা, আমাকে চরম মান এবং অবম মানের গুণফল জানতে চাই, তাহলে আমি এটুকু তো পরিষ্কার যে এটাতে হয় চরম মান আছে নাই অবম মান আছে, আবার এটাতেও হয় চরম মান আছে নাই অবম মান আছে। তাহলে কোন মানটা চরম কোন মানটা অবম আমার জানার দরকার নেই, দুটো গুণ করব ব্যাস। কিন্তু এবার তুমি বলতে পারো যে স্যার আগেরগুলো কেন বার করলেন? আগেরগুলো মাইনাস বার করতে বলেছে, বিয়োগ ফল। তাহলে বিয়োগ ফল মানে কি, তুমি যদি অবম মান থেকে চরম মান বিয়োগ করে দাও তাহলে তো ভুল হয়ে যাবে। এখানে চরম মান অবম মান আমাকে কোনটা বার করার দরকারই নেই, কারণ এ আর বি এর গুণফল যা, বি আর এ এর গুণফলও তাই। তার মানে আমরা চরম মান অবম মান কোনটা হবে জানার দরকার নেই, আমরা ডাইরেক্ট পুট করে দেবো, পুট করে দিলেই আমি অ্যান্সার পাবো। না কিনা বুঝলে না? বেশ, তাহলে এখন তোমাকে এবার এফ এক্স এ পুট করে দাও। তার মানে আমি বার করব এফ অফ 3π/2, তার সাথে গুণ হবে এফ অফ 5π/6। বেশ, এই দুটো গুণ করে দিলে আমাকে চরম মান এবং অবম মানের গুণফল বেরিয়ে যাবে।
তাহলে এবার গুণ করব, তাহলে চলো পুট করে দাও। তাহলে এফ এক্স ফাংশনটা কি বলেছিল, সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে সাইন এক্স মানে সাইন 3π/2 প্লাস কস স্কোয়ার 3π/2। তাহলে এইটার সাথে এবার মাল্টিপ্লিকেশন হবে 5/6 পয়েন্টে। তাহলে সাইন 5π/6 প্লাস কস স্কোয়ার 5π/6, বেশ এই দুটোর গুণ হবে। এবার 3π/2, 3π/2 মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটাকে তুমি নিজের মতো করে ভেঙে লিখতে পারো কিরকম, সাইন পাই প্লাস π/2 এটা লিখতে পারো। এখানে কস স্কোয়ার পাই প্লাস π/2 এটা লিখতে পারো। এটাও তাই লিখতে পারো, সাইন পাই প্লাস পাই মাইনাস π/6 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস π/6। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে নেগেটিভ। তাহলে মাইনাস সাইনই থাকবে সাইন π/2। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখার দরকার নেই বাবা, কারণ স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার থাকলে শুধুমাত্র আমরা বলতে পারবো কস স্কোয়ার π/2। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে পজিটিভ, তাহলে সাইন π/6 হবে। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমার দেখার দরকার নেই, কারণ স্কোয়ার আছে। তাহলে কস স্কোয়ার π/6 হবে। ব্যাস হয়ে গেছে। সাইন π/2 এর ভ্যালু ডেফিনেটলি 1, তাহলে -1 প্লাস কস π/2 এর ভ্যালু ডেফিনেটলি 0, তাহলে এটা তোমার কাছে আসবে কত, 0। সাইন π/6 30 ডিগ্রি, তাহলে 1/2 প্লাস এটা π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে রুট কস 30 ডিগ্রি √3/2 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস সামনে হবে 1/2 প্লাস 3/4, 4 যদি লসগু করো তাহলে 2 প্লাস 3/4 হবে। তাহলে এখন তুমি পাবে হচ্ছে -5/4, এবং এটা তোমার কাছে কত হবে, অ্যান্সার। বলো ক্লিয়ার? বেশ, এবার চলে এসো তার পরের প্রশ্নে আসি। কোশ্চেন নাম্বার 4, এটাতেও আমাকে একই রকম কথাবার্তা বলেছে, এবং এটাতেও দেখো যে এটাকে কি রেঞ্জ বলেছে, এটাতে রেঞ্জ তোমার কাছে বলেনি, তাহলে এটাতে তোমার রেঞ্জ বলেনি। তাহলে এটাও এফএক্স আছে। কোশ্চেন নাম্বার 4 বলছে দেখো এফএক্স দেওয়া, তাহলে এই এফএক্সটা কেমন, 1 প্লাস সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা দেওয়া আছে। ও আচ্ছা, এটা রেঞ্জ বলেছে বাবা, আমি খেয়াল করিনি, ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছে 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বললে আমাদের ঝামেলা কোনো কিছু হবে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে বললে আমরা ইজিলি বার করতে পারবো, কিন্তু অন্য কোয়াড্রেন্টে বললে কিন্তু একটু ঝামেলা আছে। এবং এখানে আমাকে চরম মান এবং অবম মানের, দেখো আমাকে এখানে ভাগফল বলেছে। তাহলে ভাগফল বলেছে মানে কি, তুমি যদি চরম মানটাকে আগে দাও আর নিচে অবম মান দাও তাহলে তোমার অ্যান্সার ম্যাচ করবে। আর তুমি যদি কোনটা চরম মান কোনটা অবম মান না দিয়ে তুমি উল্টে ভাগ করো তাহলে অ্যান্সার মিলবে না। তাহলে সুতরাং যেহেতু ভাগফল আর বিয়োগফল বললে তখন তোমাকে ডবল ডেরিভেটিভটা বার করতে হবে, কিন্তু গুণফল আর যোগফল বললে কে আগে কে পরে আমার জানার দরকার নেই, তো তখন আমার ডবল ডেরিভেটিভ কিন্তু প্রয়োজন হবে না, যেটা আমরা লাস্ট অঙ্কে করেছি। যদিও আমরা ফার্স্ট অঙ্কেও তাই করতে পারতাম, ফার্স্ট অঙ্কটা করিনি, ভেঙে করেছিলাম। তো দেখো তাহলে আমাদের এখানটায় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও দরকার, ডবল অর্ডার ডেরিভেটিভও দরকার। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে 1 এর ডেরিভেটিভ তুমি পাবে কত, 0। সাইন এক্স এর ডেরিভেটিভ তুমি পাবে কত, কস এক্স, প্লাস কস স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত, 2 কস এক্স, এবং cos x এর ডেরিভেটিভ ডেফিনেটলি মাইনাস সাইন এক্স হবে। বেশ হয়ে গেল। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x
আর কস স্কোয়ার মানে 2 cos x এবং তার সাথে একটা cos x এর ডেরিভেটিভ মাইনাস। ও 2 ছিল মিস। আচ্ছা সরি, তাহলে একটা 2 দিয়ে দাও, একটা 3 দিয়ে দাও, মিস করে গেছে। হবে এখানে একটা 3 হবে, মানে 6 করে দাও একেবারে। বেশ। এবার এটা গেল। এবার এখন আমি এটাকে জিরো বানিয়ে দিই ধরে, এটাকে জিরো বানিয়ে দেবো। 2 cos x কমন নিয়ে নাও। 2 cos x কমন নিয়ে নিলে এখানে 1, এটা মাইনাস 2 cos x কমন চলে গেল, তাহলে 3 sin x পেলাম, যেটা ইকুয়াল টু জিরো। এবার ভালো করে বুঝবে, সাইন এক্স এই জায়গাটা বুঝবে, কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কেন বলছি, কারণ 2 cos x ইকুয়াল টু জিরো একটা টার্ম তো পাচ্ছ, তার সাথে সাথে 1 মাইনাস 3 sin x ইকুয়াল টু জিরো এই একটা টার্মও পাচ্ছ। তাহলে এখান থেকে cos x ইকুয়াল টু জিরো, তাহলে cos x ইকুয়াল টু জিরো মানে x ইকুয়াল টু পাই বাই টু পাচ্ছ, কারণ আমাকে ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, পরের যে ব্যাপারটা না, সেটা তোমাকে বুঝতে হবে যে সাইন এক্স ইকুয়াল টু আমি 1/3 পাবো কেবলমাত্র, এবং 1/3 কোনটায় আছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, আমি 1/3 আমি কি করে বুঝবো যে এটা কোথায় আছে? তাহলে এটা কিন্তু তুমি বসাতে আর পারছো না। আমি বুঝলে না আমি কি বললাম, বুঝেছো নাকি না? জানি না, বেশ বেশ। এবার এইখানটায় এবার এসো। এবার আমরা প্রথমত এফ ডবল ড্যাশ এক্স ফাইন করবো, তাহলে এফ ড্যাশ এক্স কে আরেকবার সাজিয়ে লিখে নিই। সাজিয়ে লিখবো 2 cos x আছে, সেটাকে রাখলাম। এখানে দেখো আমি 3 নিলাম, মাইনাস 3 নিলাম, আর পড়ে থাকছে 2 sin x cos x, আর আমরা এটাকে জানি sin 2x। এবার এফ ডবল ড্যাশ এক্স বার করবো। এফ ডবল ড্যাশ এক্স যখন বার করবো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস 2 sin x আসবে। আর এখানে মাইনাস 3 sin 2x এর ডেরিভেটিভ cos 2x, আরেকটা 2 আসবে, যার জন্য কিনা এটাকে 6 করে এফ ডবল ড্যাশ এক্স। এবার এফ ডবল ড্যাশ এক্স প্রথমে পাই বসাও, পাই বাই টু বসাও। তাহলে পাই বাই টু বসালে আমরা কি জানি বাবা, সাইন পাই বাই টু এর ভ্যালু 1, তাহলে মাইনাস 2। আর পাই বাই টু বসলে কস পাই এর ভ্যালু কিন্তু মাইনাস, ভালো করে শুনবে বাবা, কস পাই এর ভ্যালু কিন্তু -1, তাহলে +6। তাহলে এফ ডবল ড্যাশ পাই বাই টু তুমি 4 পাচ্ছ, যেটা কিনা গ্রেটার দেন জিরো, অবশ্যই গ্রেটার দেন জিরো, মানে এখানে পাই বাই টু তে কি পয়েন্ট আছে, মিনিমাম ভ্যালু আছে, নাকি না? বুঝলে না? আমি বোঝাতে পেরেছি? বেশ, তাহলে বোঝাতে যদি পারি, তাহলে এবার শোনো বাবা, এটা যেহেতু মিনিমাম ভ্যালু আছে, তাহলে অবশ্যই এইটাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এইটা যখন আমি বসাতে যাব, তখন সাইন এক্স এর জায়গায় 1/3 তুমি বসাতে পারবে, কিন্তু কস এক্স এর জায়গায় কোনো ভ্যালু বসাতে পারবে না। তাই কস এক্সটা তুমি এখানে বার করে নাও। তাহলে কস এক্স মানে কি, √1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1/9। তাহলে 9 যদি ওখানে করো, 9 - 1 মানে কত, 9 - 1 মানে হচ্ছে 8। তাহলে 8/9 √। তাহলে যদি তুমি কস স্কোয়ার এক্স ভাবো, তাহলে কস স্কোয়ার এক্স যদি করো, তাহলে তুমি পাবে 8/9ই পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার যদি শুধু কস এক্স থাকতো, এখানে দেখো কস স্কোয়ার আছে, যদি শুধু কস এক্স থাকতো, তাহলে কস এক্স এর ভ্যালু বার করতাম, তখন কি আমরা প্লাস মাইনাস দিতাম এখানে? এটা আগে বলো তো। ব্যাস, এইটাই বোঝানোর ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে। বেশ, তাহলে এবার আমরা এটুকু বুঝে গেছি যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম, কোন পয়েন্টে মিনিমাম আছে। তার মানে আমাকে এবার ম্যাক্সিমাম আর মিনিমামের ভাগফল জানতে চেয়েছে। তাহলে ভাগফল মানে বাই, তাহলে আমরা অবশ্যই লিখবো এফ অফ সাইন এক্স ইকুয়াল টু 1/3। এটা ম্যাক্সিমাম আছে কারণ ওটা মিনিমাম। আর নিচে হবে এফ অফ পাই বাই টু। বেশ, তুমি অ্যান্সার এবার পেয়ে যাবে। এবার যখন তুমি 1/3 পুট করছো বাবা, যখন তুমি 1/3 পুট করছো, তাহলে উপরে কি আসবে, 1 প্লাস 2 ইন্টু সাইন এক্স মানে 1/3, প্লাস 3 ইন্টু কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মানে 8/9, ডিভাইডেড বাই পাই বাই টু পুট করছো, 1 প্লাস 2
এবারে পাই বাই টু এর ভ্যালু কত 1 সাইন পাই বাই টু, আর কস পাই বাই টু এর ভ্যালু কত বাবা, কস পাই বাই টু এর ভ্যালু 0, তাহলে প্লাস 0। এবার অ্যান্সার তুমি পেয়ে, এখানে 3 থেকে 9, তাহলে 3 লসগু হলো, তাহলে 3 যদি লসগু হয় তাহলে 3 একে 3 হবে, প্লাস 2 হবে, প্লাস 8 হবে, ইন্টু, এবার এখানটায় এর নিচে কিছু মানে 1, তাহলে উল্টে যাবে, ইন্টু করলে তাহলে উপরে 1 আর নিচে যাবে 2 আর 1 3, যোগ করলে 3, অবশ্যই 3 আর 2 5, 5 আর 8 13, আর নিচে হচ্ছে 13/9 তোমার বলো, বুঝেছো? বেশ, এই অঙ্কগুলো কিন্তু একটু বুঝে শুনে না করলে ভুল প্রচুর হয়, ছেলে মেয়ে ভুল করে, ঠিকঠাক করে করো, বুঝে করো, নাহলে সমস্যা আছে। যাই হোক, আমরা হচ্ছে কালাম ম্যাচিং করে ফেলেছি, এবার রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্ট আছে। এই অঙ্কগুলো আমি প্রত্যেকটা জায়গায় বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের ক্ষেত্রেও এই চ্যাপ্টারটার ক্ষেত্রেও তোমাদের বাদ দিয়ে দেবো, কিন্তু মাথায় রাখবো যে এইগুলো কিন্তু করতে হবে। এগুলো বাদ দিচ্ছি একটাই কারণে, কারণ এখানে সব অঙ্ক করেই দেওয়া আছে, শুধু সাজাতে হবে। কিন্তু পরীক্ষায় তোমাদের সাজানো আসবে না, এটুকু তুমি লিখে রাখতে পারো, সাজানো আসবেই না। রিঅ্যারেঞ্জমেন্ট করা মানে অ্যারেঞ্জ করা ওরম ভাবে প্রশ্ন হয় না। ক্লাস 12-এর প্রশ্ন সাজানো অঙ্ক সলভ করা এরকম হবে না। তো অঙ্কগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, তার জন্য কিন্তু তোমাকে করতে হবে। সব স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, শুধু স্টেপগুলো উলট পালট আছে, অ্যান্সার দেখবে, দেখবে সাজানোর স্টাইলটা বুঝে যাবে, তারপর পরপর করে সলভ করে নেবে কোন স্টেপের পর কোন স্টেপ। তাই ওটা বাদ দেবো, দিয়ে আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্টে আসবো। রিলেশন বিটুইন স্টেটমেন্টে চলে এসো। তাহলে রিলেশন বিটুইন স্টেটমেন্টের একদম ফার্স্ট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, বিবৃতি এ বলছে একটা ফাংশন দেওয়া যার কোনো স্থানীয় চরম অথবা অবমান নেই, এ কথা বলেছে। ফাংশনটা কেমন দেওয়া সেটা দেখি। না, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই দেওয়া আছে সি এক্স প্লাস ডি। বেশ, তাহলে এবার আমাকে প্রশ্ন করেছে যে এর কোনো স্থানীয় চরম অথবা অবমান নেই। তাহলে দেখা যাক, প্রথমে হচ্ছে আমি এফ ড্যাশ এক্স ফাইন করবো বাবা। তাহলে এফ ড্যাশ এক্স যদি ফাইন করি, তাহলে তুমি এখানে ইউ বাই ভি এর প্রপার্টি পড়বে, তাহলে নিচেরটা স্কোয়ার সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার পাবো। যদি পেয়ে যাই তাহলে এখন আমি এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে সি এক্স প্লাস ডি কে রাখবো, সি এক্স প্লাস ডি কে রাখবো, রেখে উপরে একটা ডেরিভেটিভ করলে এ এক্স এর ডেরিভেটিভ এ, এবং এবং বি এর ডেরিভেটিভ কিন্তু 0। বেশ, মাইনাস মাইনাস, এবার এ এক্স প্লাস বি কে রাখবো, রাখার ফলে উপরেরটা নিচেরটা ডেরিভেটিভ করবো, সি এক্স এর ডেরিভেটিভ সি, বি এর ডেরিভেটিভ 0। এবার ক্যালকুলেশন যদি করো বাবা, তাহলে এ সি এক্স প্লাস এডি পাবে, মাইনাস এ সি এক্স মাইনাস বিসি পাবে, আর নিচেরটায় ডেফিনেটলি তুমি পাবে সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার এটা ইকুয়াল টু যখন তুমি 0 বানাতে যাবে, তখন এসি এক্স কেটে গেল, তুমি পাবে হচ্ছে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এবার দেখো, তুমি এখান থেকে কোনো রকম ভাবে এক্স এর ভ্যালু পাচ্ছ না। তাহলে এক্স এর ভ্যালুই যদি ক্যালকুলেশন করে না পাওয়া যায়, তাহলে চরম মান বা অবমান আছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের তো সেটা বার করা ইম্পসিবল ব্যাপার, নাকি না? বুঝলে না বাবা? বুঝেছো? বেশ, তাহলে অবশ্যই আমি বলতে পারবো এটার চরম বা অবমান কিছুই নেই। বিবৃতি বি তে আসি। বিবৃতি বি বলছে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন যার অবমান 0 বা মিনিমাম ভ্যালু হচ্ছে 0, এটা কি সম্ভব? ব্যাস, ওটা আর করতে হবে না, ওটা ফলস। এবার এসো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 তে যাও। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে একটা ফাংশন দেওয়া এফ এক্স ইকুয়াল টু এক্স বাই লগ এক্স, এটা দেওয়া। বলছে এফ এক্স এর স্থানীয় অবমান ই আছে। বেশ, তাহলে আমরা এখন দেখি যে প্রথমত এটাকে আমরা অ্যালগোরিদমে ফেলি। অ্যালগোরিদম কি বলছে? প্রথমে ডেরিভেটিভ করি। তাহলে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করবো, তাহলে ইউ বাই ভি এর প্রপার্টি নিচে যে আছে তার স্কোয়ার করে দাও,
এবার লগ এক্স কে রাখবো, রেখে এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স কে রাখবো, রেখে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। বেশ, এটা ইকুয়াল টু ফার্স্ট অফ অল 0 বানিয়ে দিচ্ছি। এবার নিচে হোল স্কোয়ার মানে পজিটিভ টার্ম, আর আমরা জানি লগ এক্স ম্যাক্সিমাম টাইমেই পজিটিভ টার্ম দেয়, আর যদি নেগেটিভ টার্ম দেয় আমার হোল স্কোয়ার আছে মানেই সেটা পজিটিভ। তাহলে পজিটিভ টার্ম মানে ওপাশে পাঠিয়ে দিতে পারবো। তাহলে তুমি বলতে পারবে লগ এক্স ইকুয়াল টু 1, আর আমরা জানি যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 আসবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার 1 মানে আমরা বলতে পারবো যে এটা এক্স এর ভ্যালু। এবার দেখো বাবা, আমরা একটাই ভ্যালু পেয়েছি, যেটা কিন্তু ই পেয়েছি। তাহলে একটাই যেহেতু ভ্যালু পেয়েছি, তাহলে সেখানে চরম মান না অবম মান হবে এটুকু কিন্তু পরিষ্কার। এবং এফ ডবল ড্যাশ ই গ্রেটার দেন 0 পরের অপশনে বলেছে, তার মানে আমাকে ডবল ড্যাশ কিন্তু বার করতেই হচ্ছে। তাহলে প্রথমে এফ ড্যাশ এক্সটাকে আরেকবার লিখে নিচ্ছি। কি লিখবো? তাহলে উপরে আছে লগ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লগ এক্স তার হোল স্কোয়ার। এবার এফ ডবল ড্যাশ এক্স বার করো। দেখো ডবল ড্যাশ এক্স যখন বার করছি, তখন নিচেরটাকে পুরোটাই হোল স্কোয়ার করছি। লগ এক্স তার হোল টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এবার এটাকে আমি রাখি। তাহলে এটাকে যদি রাখি, তাহলে তুমি বলতে পারবে লগ এক্স তার হোল স্কোয়ারকে রাখবো, রেখে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x আর অনেক ডেরিভেটিভ 0 মাইনাস লগ এক্স মাইনাস 1 কে রাখবো, রাখার ফলে কি দাঁড়াচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 2 ইন্টু লগ এক্স আসবে, আবার লগ এক্স এর ডেরিভেটিভ 1/x আসবে, নাকি না? বুঝলে না? এবার ডবল ড্যাশের মধ্যেই আমরা ই পুট করে দেবো। ই পুট করলে লগ এর ভ্যালু 1 আমরা জানি, এটা আসবে 1/e। এখানে আবার লগ এর ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। আর নিচে লগ এর ভ্যালু 1, 1 টু দি পাওয়ার 4 মানে 1/e পাচ্ছি, যেটা কিনা গ্রেটার দেন 0। ক্লিয়ার? ব্যাস, তুমি এটা বলতেই পারবে বিবৃতি বি সত্য, এটা ট্রু হয়ে গেছে, কারণ ওরা তাই বলেছিল। বিবৃতি 1 বলেছে স্থানীয় অবমান আছে ইতে, তাহলে ইতে অবমান আছে কারণ এটা গ্রেটার দেন 0 পেয়েছো, তার মানে মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালুটা কত এখানে বসিয়ে দেবো। এখানে যদি বসাও এফ অফ ই পাবো, তাহলে এফ অফ ই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, এটাই মিনিমাম ভ্যালু কত, তাহলে ই আর নিচে লগ এর ভ্যালু 1, তাহলে দ্যাট মিনস ই। তাহলে বিবৃতি 1 2 দুটোই সত্য, এবং 1 বিবৃতি 1 হচ্ছে 2 এর কারণ, বিবৃতি বি এর কারণ। ক্লিয়ার? বেশ, এবার 3 নম্বর প্রপার্টিতে এসো। 3 নম্বর সাম কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 তে আসা যাক। 3 কি বলছে দেখো, y ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস a1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস a3 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 করে করে আছে তোমার শেষ টার্ম এক্স মাইনাস এ এন তার হোল স্কোয়ার। এটা হচ্ছে শেষ টার্ম। এবার তাহলে আমাকে বলছে যে ক্ষুদ্রমান হবে এক্স ইকুয়াল টু ওই পয়েন্টে। তাহলে প্রথমত আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডিওয়াই ডিএক্স, এটা ডেরিভেটিভ করলে কত আসবে বাবা, 2 ইন্টু এক্স মাইনাস a1, তারপরে এবার ভেতরটাকে ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1, a1 এর ডেরিভেটিভ 0, তাহলে আর লিখছি না, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a2, এবার এক্স এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 2, এটাও লিখছি না, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a3, এটাও লিখছি না, প্লাস ডট 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 শেষের টার্ম হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এ এন, দ্যাট ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার? এবার ফার্স্ট ডেরিভেটিভকে 0 বানিয়ে দিয়েছি,
জিরো বানিয়ে এবার টু সবার থেকে তুলে দাও, তুলে দিলে এক্স মাইনাস এ ওয়ান পাবো, প্লাস এক্স মাইনাস এ টু পাবো, প্লাস এক্স মাইনাস এ থ্রি পাবো, প্লাস ডট 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 করে এক্স মাইনাস এ এন পাবো, দ্যাট ইকুয়াল টু জিরো। বেশ, তাহলে এখন এটা আমার লেখা কমপ্লিট। এবার এক্স কতগুলো আছে বলো তো বাবা? এনটা এক্স আছে, কারণ ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত। তাহলে এন এক্স, আর এ ওয়ান এ টু গুলো ডান দিকে নিয়ে যাও, এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 করে শেষটা হচ্ছে এ এন, হয়ে গেল। এবার এক্স এর ভ্যালু ডেফিনেটলি পাবো ওয়ান বাই এন এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট ডট, শেষটা হচ্ছে এ এন, হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমরা পুরোটাই পেয়ে গেছি। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার এক্স এর ভ্যালু ওখানে বলেছে যে এক্স এর মান ক্ষুদ্রতম হবে। এবার বলো তো বাবা, যে এখন এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটার জন্য কি এ ক্ষুদ্রতম হতে পারে? বলতে পারবে? দেখো ক্ষুদ্রতম হবে কেন বলছি, তুমি ডবল ডেরিভেটিভ করো, ডি টু ওয়াই ডিএক্স টু যদি করো, তাহলে টু এক্স এর ডেরিভেটিভ কত পাবে? টু পাবে। এবং পরেরটা দেখো, টু এ ওয়ান এর ডেরিভেটিভ জিরো, আবার টু এক্স এর ডেরিভেটিভ আবার একটা টু, আবার টু এ টু এর ডেরিভেটিভ জিরো, আবার টু, আবার এ টু এ থ্রি এর ডেরিভেটিভ জিরো, এরকম করে করে ডট 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 করে করে টু পাবে। কতগুলো? এন খানা টু, তাহলে টু এন হবে। এবং এখানে যদি, হ্যাঁ এখানে যদি এক্স এর ভ্যালু বসাও, এ গ্রেটার দেন জিরোই হবে, কারণ এক্স বসানোর জায়গাই নেই। ক্লিয়ার? তার মানেই পরিষ্কার যে এই এক্স এর ভ্যালুর জন্য ক্ষুদ্রতম মান হচ্ছে, কারণ গ্রেটার দেন জিরো মানে ক্ষুদ্রতম। তাহলে বিবৃতি এ কিন্তু ট্রু হয়ে গেছে। এবার বিবৃতি বি তে যাওয়া যাক। বলছে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি জিরো হলে প্রত্যেক রাশির বর্গ সমান হয়। এটা কি জানো হয়? এটা বলা যায়? ছোটবেলায় পড়েছিলে? ছোটবেলায় কি পড়েছিলে? এটা এই এই প্রশ্নটা ফাউ প্রশ্ন একেবারেই। ছোটবেলায়তেই ছিল যে যদি দুটো কিংবা তিনটে বর্গ, যদি এখানে ধরো এ আছে, এটা বি আছে, এটা ধরো সি আছে, তাহলে বর্গের যোগফল যদি শূন্য হয়, এরা আলাদা আলাদা করে শূন্য হবে। তার মানে এও শূন্য হবে, বিও শূন্য হবে এবং সিও শূন্য হবে। আর এ বি সি শূন্য হবে মানে কি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। বলো বুঝলে নাকি না? ব্যাস, এটা বলতেই পারবে যে এটা বিবৃতি বিও ট্রু হচ্ছে। এবার চলে এসো 4 নম্বরে। কোয়েশ্চেন নাম্বার 4। ফোরের আন্ডারেও দুটো বিবৃতি আছে। কি বলছে? যে প্রদত্ত সমগ্রতল তলের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ওপর খোলা লম্ব বৃত্তাকার চোঙ, সেই চোঙের আয়তন বলেছে বৃহত্তম হলে উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান হবে, এই কথা বলেছে। আগে দেখা যাক ওরা কি বলছে না। একটা সমগ্রতলের ক্ষেত্রফলটা প্রদত্ত আছে, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে প্রদত্ত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে বাবা? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা এই এ ভাবি, তাহলে এ ইকুয়াল টু, আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি ফর্মুলা? টু পাই, হ্যাঁ, প্লাস টু পাই আর স্কোয়ার। বেশ, এটা প্রদত্ত আছে। বেশ, আয়তন আমরা কি জানি? আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা আয়তন জানি। তাহলে এখন এটা যদি আয়তন জানি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট আগে করতে হবে। তো উপর থেকে যে কোনো একটা ভ্যালু আমাকে নিতে হবে, হয় আর নাহলে এইচ, যে কোনো একটা ভ্যালু নিয়ে এখানে পুট। ধরো এইচ এর ভ্যালু এখানে নিলাম, তাহলে এইচ এর ভ্যালু কি আসবে? এ মাইনাস টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু টু পাই আর এইচ। তাহলে এখান থেকে এইচ কত আসবে? এইচ হলো এ মাইনাস টু পাই আর স্কোয়ার
বাই হচ্ছে 2 পাই আর, এটা পেলাম এইচ এর ভ্যালু। এইচ এর ভ্যালু পেলাম a-2 পাই r² বাই 2 পাই আর। তাহলে এটা এইচ এর ভ্যালু নিয়ে এখানে পুট করে দেবো। তাহলে এইচ এর ভ্যালু নিলে এটা কত আসবে, πr² ইন্টু a-2 πr² বাই 2 পাই আর। একটার একটার ক্যান্সেল আউট, একটা পাই একটা পাই। তাহলে অবশ্যই আমি বলতে পারবো 1/2 সামনে নেব, আর আরটাকে যদি ভেতরে ঢোকাই তাহলে ar-2 πr³ এটা পেলাম। তাহলে এবার আমরা ডেরিভেটিভ করব dv/dr। তাহলে 1/2 কনস্ট্যান্ট বাইরে, এ আর এর ডেরিভেটিভ হচ্ছে এ, -2 পাই কনস্ট্যান্ট বাইরে, r³ মানে হচ্ছে 3r², হয়ে গেল। তাহলে তুমি আলটিমেট পেলে 1/2 a-3×6 3πr² পেলে, হয়ে গেল। তাহলে এখন তুমি এটাকে যদি ইকুয়াল টু 0 বানিয়ে দাও তাহলে এর ভ্যালু হবে 6πr²। বেশ, তাহলে এর ভ্যালু 6πr² যদি আমরা পুট করে দেই ফাইনাল ইকুয়েশনে, তাহলে কত পাচ্ছ দেখো, 6πr²। এটা পুট করলাম এর জায়গায়, তাহলে এখানে থাকছে 2πrh প্লাস 2πr²। তাহলে এটা যদি বাঁদিকে নিয়ে যাই তাহলে 4πr² হবে, দ্যাট ইকুয়াল টু 2πrh হবে। তাহলে এখানে 2 4 করে দাও, একটা পাই কেটে দাও, একটা আর কেটে দাও, তো অবশ্যই h ইকুয়াল টু 2r হবে। তার মানে উচ্চতাটা ব্যাসের সাথে সমান হচ্ছে। তাহলে উচ্চতা কি ব্যাসের সাথে সমান ওরা বলেছে? ওরা কি বলছে, চলো, উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান না, উচ্চতা ভূমির ব্যাসের সাথে সমান, ব্যাসার্ধ হবে। ক্লিয়ার? লিখে নাও। বেশ, এবার দেখো ওরিয়ান্ডারে একটা বিবৃতি বি আছে। ওরিয়ান্ডারে বিবৃতি বি কি বলছে চলো দেখা যাক। বলছে একটি বদ্ধ লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বলছে 2156 সেমি কিউব। এটা কি? এটা হচ্ছে, ওরা বলতে চেয়েছে যে এটা হচ্ছে ওই চোঙের আয়তন। তার মানে চোঙের আয়তনের ফর্মুলা πr²h, আর এটা সমান বলেছে 2156 সেমি কিউব। সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলকে ক্ষুদ্রতম করতে বলেছে, চলো দেখা যাক। সমগ্রতলের ক্ষেত্রফল এ যদি ভাবি, এ মানে হচ্ছে 2πrh প্লাস πr²। তাহলে এটা গেল। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে এইচ এর মানটাকে যদি বসাই তাহলে এইচ ইকুয়াল টু হবে 2156 হ্যাঁ 2πr² হবে, মিস করেছি, 2πr²। তাহলে এখানটায় 2156/πr² হবে এইচ এর মান বসিয়ে দাও। তাহলে এ ইকুয়াল টু 2πr, আর এইচ এর জায়গায় বসাচ্ছি 2156/πr² প্লাস 2πr²। বেশ, তাহলে এবার একটা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার আগে একটু সিম্পলিফাই করে নিই। এখানে পাই পাই ক্যান্সেল আউট হচ্ছে, এখানে একটার ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে DA/DR 2 × 2156, এটা কনস্ট্যান্ট। 1/r এর ডেরিভেটিভ -1/r² হবে। 2 পাই কনস্ট্যান্ট, এখানটায় এবার r² এর ডেরিভেটিভ ডেফিনেটলি 2r আসবে। তাহলে এটা ইকুয়াল টু 0 বানিয়ে দাও। 0 বানিয়ে দিলে এবার তাহলে কি আসছে, এই টু তুমি কমন নিয়ে কেটে দিতে পারো। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 2r ইকুয়াল টু 2156, আচ্ছা 2r পাই আছে একটা, 2r পাই ইকুয়াল টু 2156/r²। 2 দিয়ে এটা কেটে দাও, 2 1 2,
এখানে 0, 2 7 14, 2 8 16। ক্লিয়ার? এটুকু বুঝেছো? তাহলে অবশ্যই তুমি পাবে এখান থেকে আর কিউব ইকুয়াল টু 1078 ডিভাইডেড বাই পাই। এটা তুমি পাচ্ছ। বলো, বুঝেছো? এই অবধি বুঝেছো? বেশ, তাহলে আর কিউব ইকুয়াল টু এটা পাচ্ছি। আর কিউবের ভ্যালু ওখানটায় আমরা বসাতে কি পারবো? আর কিউবের ভ্যালু বসাতে আমরা পারবো এইচ এর জায়গায় বা এখানটায় আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের ভ্যালু হয়তো বসাতে পারি আমরা। তাহলে আমরা একটা কাজ করি, পাই আর স্কোয়ারের ভ্যালুটা ওখানে পুট করে দিই। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারবো 1078 বাই আর, এটা বলতে পারি। পাই আর স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে, পাই আর স্কোয়ারের ভ্যালু যদি পুট করে দিই তাহলে তুমি কি পাবে? তুমি চলো ওখানে বসাই মেন ইকুয়েশনে এই জায়গাটা, মানে পাই ইন্টু আর স্কোয়ারের জায়গায় আমরা বসাচ্ছি 1078 বাই আর, এটা বসাচ্ছি। এটা এইচ আছে ইকুয়াল টু 2156 হচ্ছে। এবার তুমি কি পাবে? আচ্ছা, এইটা কি টুজা কাটলে এটা হচ্ছে 2 8 16 6 1 2014 2 10 21, ঠিক আছে? হয়েছে তো? তার মানে এইচ ইকুয়াল টু কত পাবো? 2r পাবো। তাহলে এইচ ইকুয়াল টু 2r পাবো, এটুকু পরিষ্কার। আর এটা সবসময় মাথায় রাখবে, এইচ এর ভ্যালু চোঙের ক্ষেত্রে ম্যাক্সিমাম হলে তোমার কাছে কিন্তু 2rই হবে। ঠিক আছে? ম্যাক্সিমাম হলে তোমার কাছে 2rই হবে, এটুকু আমার কাছে পরিষ্কার যে ম্যাক্সিমাম যদি হয় তাহলে 2r হবে। তাই যাই হোক, তাহলে ওরা আবার ক্ষুদ্রতম বলেছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমরা ডবল ডেরিভেটিভ করলেই দেখতে পাবো যে ক্ষুদ্রতম হচ্ছে কি বৃহত্তম হচ্ছে। হ্যাঁ, ডবল ডেরিভেটিভ করলে তুমি এখানটায় আর এর ভ্যালু ডবল ডেরিভেটিভ করলে আবার একটা মাইনাস আসবে। হ্যাঁ, ডবল ডেরিভেটিভ করলে এটা ইয়ে হবে, নেগেটিভ হবে, পজিটিভ হবে, কারণ হচ্ছে এটা এটা প্লাস হয়ে যাবে। যাই হোক, এইচ এর ভ্যালু ইকুয়াল টু 2r পেয়েছো। তাহলে এইচ এর ভ্যালু ইকুয়াল টু 2r তুমি পেয়ে গেছো। এখানটায় আমি বসিয়ে দিলাম এইচ এর ভ্যালু 2r। এবার এখন প্রশ্ন হলো, এইচ এর ভ্যালু যদি 2r, ওরা আমাকে জানতে কি চেয়েছে বাবা? ওরা জানতে চেয়েছে যে ভূমির ব্যাসার্ধ 7 হবে যদি ক্ষুদ্রতম হয়। তাহলে ক্ষুদ্রতম হলে ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাসার্ধ হচ্ছে তোমার 7 হবে যদি ক্ষুদ্রতম হয়। আচ্ছা, এইচ এর ভ্যালু আমি যদি এখানে পুট করে দিই, এইচ এর ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে কি আমরা এইচ এর ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে হচ্ছে আমরা কি পাবো? যে এটা তোমার কাছে এইচ এর আর এর ভ্যালু পেয়ে যেতে পারি। তাহলে এইচ এর ভ্যালু নিয়ে আমি এখানে যদি পুট করে দিই, এখানটায় আমার হচ্ছিল যদিও, দেখবে এই জায়গাটা থেকেও আমরা পেয়ে যাচ্ছিলাম, ওটা করার দরকার ছিল না। কেন বলছি? কারণ আর কিউব পেয়েছি না, এখানটায় 1078 ইন্টু 22-এর 7 মানে 7-22 হবে। এটুকু ক্লিয়ার? তাহলে 11 9 99, তাহলে 99 হলে 8 হচ্ছে, 11 8 88, 11 2 22, তাহলে 2 কাটলে 2 49, তাহলে আর এর ভ্যালু 7 এমনি চলে আসছে। আমার আর এটা দরকার ছিল না যদিও। ক্লিয়ার কিনা বুঝলে না? ওইটা দরকার খুব একটা পড়তো না, আমি ওটা বেকারই বার করেছি, কারণ আমি দেখিনি ওরা আর এর ভ্যালু 7 চেয়েছে মানে এখান থেকে বার করা যেত। আমি রিলেশনটা বার করেছি, যদি এইচ জানতে চাইতো এইচটা আর এর ভ্যালু এখানে নিয়ে বসিয়ে দিতে, দিলে এইচ পেতে। এসো 5 নম্বর প্রশ্নে এসো। লিখে নাও। 5 নম্বরে এসো। 5 নম্বর বলছে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এটা একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। বলছে এই স্ট্রেট লাইনের ওপর অবস্থিত একটা বিন্দু বা একটা পয়েন্ট, যা বিন্দুর থেকে সব থেকে কাছে অবস্থিত, তার স্থানাঙ্ক এটা।
বেশ, তাহলে বলছে স্ট্রেট লাইনে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু যা হলে বিন্দুর থেকে সবচেয়ে কাছে অবস্থিত তার স্থানাঙ্ক। না, এই প্রশ্ন একটা মিস্টেক আছে মনে হয়, মেবি। কারণ তুমি ভালো করে পরিষ্কার করে বোঝো যে 2x প্লাস 3y এটা ইকুয়াল টু 6। বলছে এই সরলরেখার উপর, এটা একটা স্ট্রেট লাইন, বলছে এই সরলরেখার উপর অবস্থিত বিন্দু, তার মানে এখানে একটা বিন্দু আছে বা একটা পয়েন্ট আছে। এবার বলছে যে কোনো বিন্দু, সেই বিন্দুটা জানি না। এবার এই বিন্দু হলে বিন্দুর থেকে সবচেয়ে কাছে অবস্থিত তার স্থানাঙ্ক, এই বিন্দুর থেকে সব থেকে কাছে অবস্থিত তার স্থানাঙ্ক চেয়েছে। তো বিন্দুটাই তো বলেনি, আমি কি করে বার করব? আমি বোঝাতে পারলাম না? এটা মনে হয় কিছু একটা মিস্টেক হয়েছে। কারণ হচ্ছে তুমি দেখো বিবৃতি বি এর যে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নটার দিকে তাকাও। ওই প্রশ্নটা বলছে যে এখানে একটা সেম একটা স্ট্রেট লাইন আছে, বলছে 3x মাইনাস 4y ইকুয়াল টু প্লাস 5 ইকুয়াল টু 0। এবার বলছি এই যে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইন, এই একটা বিন্দু আছে, সেই বিন্দুটা কত? সেই বিন্দুটা হচ্ছে 2, -1। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব 3, মানে বলছে এটার থেকে এটার লম্ব দূরত্ব হচ্ছে 3। এটা ওরা ফাইন করতে বলেছে। তার মানে এর উপরকার একটা বিন্দু নেব, নিয়ে দূরত্বটা বার করব, সেই দূরত্ব থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। কিন্তু আগের অঙ্কটায় দেখো, আগের অঙ্কটায় ওরা যে কথা বলেছে 12/13, 18/13, ওই বিন্দুটা কোন পয়েন্ট, এটা কি স্যাটিসফাই করছে? দেখো 12/13 আছে, 18/13 আছে, ওটা কিন্তু অ্যান্সার, ওটা নিয়ে তো আমরা কোনো কাজ করতে পারবো না। তবু আমি তর্কের খাতিরে যদি ধরে নিই ওটা আমার কোয়েশ্চেন, তাহলে 2 × 12/13 প্লাস 3 × 18/13, এটা ইকুয়াল টু 6 আসছে কিনা আমরা দেখি। 12×2 = 24 প্লাস 18×3 = 54/13 আছে। 4 আর 4 8, 5 আর 2 7, 78/13, তাহলে 13 6 78 হবে। তাহলে অবশ্যই স্যাটিসফাই করছে, মানে কি এই বিন্দুটার ইকুয়েশন বলেছে। তাহলে এই বিন্দুটার ইকুয়েশন 12/13, 18/13। এবার তুমি ভালো করে বোঝো, এর সব থেকে কাছে অবস্থিত বিন্দু আমরা কি করে বার করব? এটা তো বলা সম্ভব নয়, কারণ এর কাছে এও থাকতে পারে, আবার এও থাকতে পারে, আবার এও থাকতে পারে, এও থাকতে পারে। আমি কোন বিন্দু নেব? বোঝাতে পারলাম না? হ্যাঁ, কাছে থাকতে পারে। আমি মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি রং আছে, মানে আরেকটা ইনফরমেশন দেওয়া উচিত ছিল। যেমন তুমি দুটো প্রশ্ন সেম, বিবৃতি বি এর দিকে তাকাও, বিন্দু দিয়েছে, এটা বলছে এর সব থেকে কাছে এরা লম্ব দূরত্ব 3, লম্ব দূরত্ব মানে কাছের দূরত্ব, তাহলে সেটা 3 বলে দিয়েছে। তাহলে এটা সত্য, কিন্তু এইটা তো আমরা বার করতে পারবো না, বুঝলে না? পয়েন্টটা বলে দেয়নি, অথচ পয়েন্ট না বলে দিলেও লম্ব দূরত্বটা বলে দিলেও হতো, কিন্তু কিছুই বলেনি। আমি কি করে বার করব? আর আমি যদি পয়েন্টটাকে ভেবে নেই যে পয়েন্ট এইচ কমা কে, তাহলে ভেবে নেওয়ার পরে এই পয়েন্ট থেকে এবার দূরত্ব বার করব, এই পয়েন্টের দূরত্ব বার করার পরে সেটা এবার কি দিয়ে স্যাটিসফাই করাবো, মানে আরেকটা ইকুয়েশন কি পাবো? এটা একটুখানি সমস্যাজনক আছে। এটার দেখো লম্ব দূরত্ব বার করছে, এটা আমরা শর্ট ট্রিক ইউজ করব, আমরা ক্যালকুলাস দিয়ে করব না। লম্ব দূরত্বের কথা যেহেতু বলেছে, আমরা ছোটবেলায় কি শিখেছি, মানে ক্লাস 11-এ শিখেছিলাম, লম্ব দূরত্ব বললে পয়েন্টটা এর উপর বসিয়ে দিতে হয়। পয়েন্টটা বসাও, 3 × x এর জায়গায় 2 বসাও, 4 × y এর জায়গায় -1 বসাও, প্লাস 5 বসাও, বাই হচ্ছে √x এর কফিসিয়েন্টের স্কোয়ার প্লাস y এর কফিসিয়েন্টের স্কোয়ার, ব্যাস, এটাই তোমার লম্ব দূরত্বের অ্যান্সার আসবে। তাহলে 3 × 2 = 6 প্লাস 4 প্লাস 5, নিচেও 5, তাহলে 15/5, 5×3 = 15, দ্যাট ইজ 3। তার মানে বিবৃতি বি ইজ কারেক্ট। বলো, বুঝেছো? আচ্ছা, এবার চলে এসো তার পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে একটা বৃত্ত
যে বৃত্তের ভেতরে যে সমস্ত সমদ্বিবাহু ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমকোণী যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো এই অঙ্কগুলো তোমার কাছে তুমি মাথায় রাখবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি অঙ্কগুলো করবে না, কারণ এগুলো স্টেটমেন্ট হিসাবে মনে রাখবে। কারণ এটা একেবারে স্টেটমেন্ট হিসাবে মনে রাখাটাই ভালো। কারণ মাথায় রাখবো যে আমরা সবসময় মাথায় রাখবে যে পরিসীমা যদি বড় হয়, ঠিক আছে, যদি পরিসীমা বড় কার ক্ষেত্রে হয়, সেটা কিন্তু সবসময় একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সর্ববৃহৎ হয়। কেন? কারণ হচ্ছে তুমি যদি বলো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সর্ববৃহৎ কেন বললাম, কারণ এটা অতিভুজ, আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয় ত্রিভুজের বাকি দুটো বাহুর থেকে। তাহলে এখানটায় আমরা জানি যে এটা সমান, এটা সমান, এবং এটা 90 যখন হচ্ছে, যদি এটা সমান না হতো তাহলে না, এটা সমদ্বিবাহু, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে তবে এটা 90 ফর্ম করবে। এবার যদি এটা 90 ফর্ম না করে 60 হতো, তাহলে কি কেমন হতো? 60 হলে এটা যদি 60 হতো তাহলে কি হতো? 60 হলে হচ্ছে এই দুটো বাহু আরো কাছাকাছি সরে আসতো, তার মানে অতিভুজটা ছোট হয়ে যেত, তাই না? নাকি না বুঝলে না? সামনাসামনি থাকলে আরো ভালো বোঝাতে পারতাম। ভার্চুয়াল তো বুঝেছো? মানে আমি বলতে চাইছি, যখন এই দুটো বাহু কাছাকাছি সরে আসবে তখন কোনটা ছোট হবে তো? কোনটা ছোট হচ্ছে, তাহলে কোনটা ছোট হওয়া মানেই হচ্ছে তো তোমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী হচ্ছে না কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলতে পারবে যে এখানটায় সর্ববৃহৎ যদি হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সর্ববৃহৎ হবে। এবার এটা অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ধরো কি না, কোন ছোট হলো, এই বাহুটা বড় হলো, এরম করেও এরম করলেও তুমি দেখতে পাবে যে এই দুটো বাহু বড় হলেও এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে পরিসীমা কিন্তু ছোটই হবে। বুঝেছো? আর ক্ষেত্রফল হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় বড় হবে। যেমন হ্যাঁ, যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র যেহেতু সমান বাহু, তার ক্ষেত্রফল বড়। একদম একদম, এটাও কিন্তু সেম হবে। এগুলো স্টেটমেন্ট হিসেবে মনে রেখো। যদিও অঙ্ক করা যায়, তুমি বইয়ের এক্সাম্পল খুলবে, দেখবে এক্সাম্পলে অঙ্কগুলো করে দেওয়া আছে, মানে থিওরিগুলো। ঠিক আছে, তুমি কিন্তু পরীক্ষা হলে ওই সমস্ত করে বেকার সময় নষ্ট হবে। এগুলো একদম স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে। স্টেটমেন্ট হিসেবে তুমি মনে রাখবে যে এগুলো বড় হবে। এই অঙ্কগুলো করলে বেকার বড় বড় থিওরি সময় নষ্ট হবে, সময়ও যাবে, কিন্তু আলটিমেট কাজের কাজ কিছু। সব থেকে বড় কথা, এগুলো হয়তো বা আসবে না পরীক্ষা। আচ্ছা এসো, নেক্সট আসি আমরা রিজনিং এ। রিজনিংয়েও বেশ কিছু প্রবলেম আমাদের দেওয়া আছে, যেগুলো আমাদের করতে হবে। রিজনিং এ কি বলছে চলো দেখি। রিজনিং এর ক্ষেত্রেও 2x প্লাস ট্যান ইনভার্স এক্স, এটা একটা ফাংশন আছে। বলছে এই ফাংশনটার চরম বা অবম কোনো মানই নেই, এ কথা ওরা বলেছে। আচ্ছা তাহলে দেখি যে চরম মান এবং অবম মান কোনোটাই নেই কিনা। দেখা যাক কোশ্চেন নাম্বার 1। দেখো, টু, আমার কাছে ফাংশন যদি আমি এফ এক্স হিসেবে ট্রিট করি, তাহলে এফ এক্সটা তোমার কাছে আছে 2x প্লাস ট্যান ইনভার্স এক্স, এটা দেওয়া। যখন আমি এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এফ ড্যাশ এক্স পাবো। এফ ড্যাশ এক্স করলে 2x এর ডেরিভেটিভ 2 পাই, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স। এবং এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 বানিয়ে দিই, তাহলে তুমি এখানে পাবে 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু -2 পাবে। তাহলে আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু -1/2 পাবে। তাহলে এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু -1/2 -1, তাহলে এখন -3/2 পাবো। তাহলে এক্স ইকুয়াল টু -3/2। তার মানে এই ফাংশনটা ডেফিনেটলি একটা কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স নাম্বার আসছে।
রুটের মধ্যে মাইনাস আছে। তাহলে বলো, তাহলে এই ফাংশনটার কোনো চরম মান অবমান পাবো কি? পাবো। বেশ, এবার বলছে কোশ্চেন নাম্বার বি, এই মানে হচ্ছে তোমার বিবৃতির 2, e⁴x এর কোনো চরম মান অবমান নেই। ধরো এটা আমরা না জেনে অঙ্কটা করলাম, e⁴x বলছে, তাহলে y ইকুয়াল টু e⁴x আছে, তাহলে dx যদি করি, তাহলে dx করলে e⁴xই পাবো। এটাকে জিরো বানালে আমরা জানি e⁴x এর ভ্যালু কখনোই জিরো আসা সম্ভব নয়, এটা নট ইকুয়াল টু জিরো, কারণ এটা 2 থেকে 3-এর মধ্যে বিরাজ করে। তার মানে কি হবে, চরম মান অবমান আছে? নেই। এবার দেখো তুমি বলবে যে স্যার 2 থেকে 3-এর মধ্যে যে বিরাজ করে, তাহলে 2 থেকে 3-এর মধ্যে থাকে মানে তো 2 চরম মিনিমাম ভ্যালু হতে পারে। 2 কিন্তু বাবা মিনিমাম ভ্যালু নেই, কারণ 2 থেকে 3-এর মধ্যে থাকবে বলেছি, 2-3 হবে না, বুঝেছো? তার মানে 2-এর কাছাকাছি যাচ্ছে কিন্তু 2 হচ্ছে না, তাহলে চরম মান অবমান আমরা কিছুই পাবো না। এটা কিন্তু সবাই ভুল করে, ওই জন্য আমি অঙ্কটা করে দেখালাম। সবাই করে কি, আমি যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা বলে থাকি যে ex এর ভ্যালু 2 আর 3-এর মধ্যে থাকে, এটা আমি বলি। তাহলে এটা যদি বলে থাকি যখন, তাহলে 2 আর 3-এর মধ্যে থাকে মানে কি, তার মানে 2, তার মানে সবাই ভাবে যে 2 মিনিমাম ভ্যালু 3 ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু না বাবা, 2 আর 3-এর কাছাকাছি। 2 আর 3 কিন্তু হচ্ছে না, এটা একটা ওপেন সেট, ক্লোজ সেট নয়, 2 আর 3 ভ্যালু হতে পারে না। হলো ক্লিয়ার, বুঝেছো? বেশ, যদি বুঝে থাকো তাহলে চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে fx ইকুয়াল টু 4e⁴2x প্লাস 9e⁻²x, এটা দেওয়া আছে। এখন এটার বলেছে চরম মান হবে, অবমান হবে, হেন তেন অনেক কিছু কথাবার্তা এটা বলেছে। তাহলে চরম মান, অবমান, এই সমস্ত কথাবার্তা আমরা এখানে বলেছি। এবার আমরা এটাকে করব কিভাবে চলো দেখা যাক। প্রথমত এটাকে আমরা ডেরিভেটিভ করি, কারণ আমাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে তাহলে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স ফাইন করি। এফ ড্যাশ এক্স করলে 4 4 দুগুণে 8e⁻²x, তারপরেরটা হবে -18e⁻²x, হয়ে গেল। এবার আরেকবার ডেরিভেটিভ করি, আরেকবার ডেরিভেটিভ প্রয়োজন হবে কিনা আমরা জানি না, কিন্তু করে রাখি, প্রয়োজন হবে। এফ ডবল ড্যাশ এক্স করলে 8 দুগুণে 16e⁻²x, আর এখানে প্লাস 36e⁻²x, এটা পেলাম। তাহলে এফ ড্যাশ এক্স পেলাম, এফ ডবল ড্যাশ এক্স পেলাম। এবার আমি ডিওয়াই ডিএক্স কে জিরো বানিয়ে দিচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স কে জিরো বানিয়ে দিলে কি আসবে, 8e⁻²x ইকুয়াল টু 18e⁻²x, এই রেজাল্ট পেলাম। তাহলে এই রেজাল্ট পেলাম যখন, তাহলে আমি একটা কাজ করতে পারি, e⁻²x এর পাশে পাঠিয়ে দিলে e⁻4x হচ্ছে বাবা, আর এখানটায় 18/8 হচ্ছে, তার মানে 2 9 18, 2 4 8, ডেফিনেটলি এটা হবে 4, তাহলে 9/4। এবার আরো সহজে বলা যায় বাবা যে e⁻2x তার স্কোয়ার করলে তাহলে তুমি 9/4 পাবে। তাহলে এখন e⁻2x ইকুয়াল টু 3/2 পাবে। এখানে অনেকে প্লাস মাইনাস দিয়ে দেয়, প্লাস মাইনাস হবে না, কারণ মানে এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো নেগেটিভ হয় না, এক্সপোনেনশিয়াল ফাংশন সর্বদা পজিটিভ ভ্যালু, কারণ বারবার বলেছি 2 থেকে 3। তাহলে 3/2 পেয়েছো, তাহলে e⁻²x কত পাবে, e⁻²x ডেফিনেটলি পাবো কত, উল্টে যাবে মানে 2/3, না বুঝলে না? বেশ, এবার ডবল ডেরিভেটিভে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো, ডবল ডেরিভেটিভে বসিয়ে দিয়ে দেখো যে এটা নেগেটিভ আসছে কিনা বা পজিটিভ আসছে কিনা। এটা ডবল ডেরিভেটিভ বসালে 16e⁻2x মানে 3/2 প্লাস 36, এটা হচ্ছে 2/3, 2 8 16, তার মানে 8 3 3 12 36, তাহলে 12 দুগুণে 24,
24 আর 24 48 হচ্ছে, এবং 48 গ্রেটার দেন 0 পাবো। তাহলে 48 জিরোর থেকে বড়, তার মানে এটুকু পরিষ্কার যে আমরা এখানে মিনিমাম ভ্যালু পাবো। এবং ওরা কি চেয়েছে সেটা চলো দেখা যাক। ওরা বলছে যে এটা মিনিমাম ভ্যালু হবে কিনা জানতে চেয়েছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করি যে এটা তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে কিনা, চলো দেখি। তাহলে আমি মিনিমাম ভ্যালু এখানে বসিয়ে দিই। ওরা আমাকে বলেছে যে ক্ষুদ্রতম, সরি, এফএক্স এর চরম মান বার করতে বলেছে। দেখো, এফএক্স এর চরম মান বলেছে 12 হবে। চরম মান কি 12 হবে? আমি বলছি না, কারণ এটা গ্রেটার দেন 0 হয়েছে মানে মিনিমাম ভ্যালু হবে। তাহলে চরম মান 12 তো হবেই না, অবম মানটাই 12 হবে। তো এটা অ্যাকচুয়ালি রং, তবু করে দেখাই। তাহলে এফ অফ ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3/2 বসাবো। কি আছে, 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x মানে 3/2, আর প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x মানে 2/3। তাহলে 2 দুগুণে 4, আর এখানে 3 9, 3 দুগুণে 6 প্লাস 6 মানে হচ্ছে 12। তাহলে 12 মানেই হলো, আমি বলতে পারবো যে এটা অবশ্যই আমাদের মিনিমাম ভ্যালু আছে, নট ম্যাক্সিমাম। ক্লিয়ার? বলে বুঝেছো নাকি না? তাহলে বেশ, তাহলে ওরা এটা বলতে চায়নি, তার মানে ওদের অপশন বিবৃতি এ হচ্ছে ভুল আছে। হ্যাঁ, এটা কারণ ডবল ড্যাশ এক্স যদি যেহেতু অনেকে এই এফ ডবল ড্যাশ এক্স বার না করে অঙ্ক করে বেরিয়ে যাবে, তো ওই এফ ডবল ড্যাশ এক্স বার করতে হবে, কারণ যেহেতু অঙ্কটা গুলো আমার আগে করা, তাই আমি জানি যে বুঝতেই পারছে সবাই, ভাববে কি যে এখানে দুটো ভ্যালু পাবো, এখানে এখানে একটাই ভ্যালু পাচ্ছি। একটাই ভ্যালু পাচ্ছি মানে কি আমার ওটাই আমাকে ম্যাক্সিমাম ভ্যালু হবে না। ডবল ড্যাশ এক্স করে দেখতে হবে যে এটা হচ্ছে কিনা। আচ্ছা, এসো তারপর কি বলছে বিবৃতি দুটে, এফ ড্যাশ হাফ লগ 3/2 বসিয়ে 0 পাবো কিনা। এটা বসিয়ে 0ই পাবো। কেন বলছি দেখো, যদি আমরা বোথ সাইডে লগ নিই, বা 2x ই টু দি পাওয়ার আছে মানে বোথ সাইডে লগ নিলে লগ ই টু দি পাওয়ার 2x পাবো, আর ইকুয়াল টু লগ 3/2 পাবো। তাহলে 2xটা এখানে সামনে চলে আসছে, আর লগ ই এর ভ্যালু 1, এটা হচ্ছে লগ 3/2। তাহলে x ইকুয়াল টু ডেফিনেটলি হাফ লগ 3/2। এবার ভালো করে বোঝো, তাহলে এক্স এর ভ্যালু এটা পেয়েছো, তাহলে এক্স এর ভ্যালু এটা পেয়েছো, এটা কোন ইকুয়েশন থেকে পেয়েছো? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 থেকে পেয়েছো। তাহলে যদি এই ভ্যালুটা নিয়ে তুমি এই ইকুয়েশনে পুট করো, তাহলে ডেফিনেটলি এক্স এর ভ্যালু নিয়ে যদি এই ইকুয়েশনে পুট করো, তার মানে এফ ড্যাশ হাফ লগ 3/2 এটা পুট করো, তাহলে স্যাটিসফাই করে যাবে। কেন যাবে? কারণ এই ইকুয়েশন থেকেই তো আমি এক্স এর ভ্যালু এটা পেয়েছি। তাহলে যে ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু পাওয়া যায়, সেই ইকুয়েশনকে ওই ভ্যালু দিয়ে স্যাটিসফাই করা যায়, এটা স্যাটিসফাই হবে নাকি না, বুঝলে না? বেশ, এবার এই এক্স এর ভ্যালু নিয়ে যদি আমরা এখানে বসাই, ওরা বলছে যে এফ ডবল ড্যাশ কি পাবে, এফ ডবল ড্যাশ হাফ লগ 3/2। এটা বসিয়ে কি পাবে? আমি বলছি এটা বসিয়ে গ্রেটার দেন 0ই পাবো, কারণ এটা মানেই 48 পাবো। কেন? কারণ আমি যেহেতু ই টু দি পাওয়ার 2x 3/2 বসিয়েছি, এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বার করেছি। এক্স এর ভ্যালু এখানে বসানো মানেও কি, মানেও কিন্তু 48ই পাবো, যেটা গ্রেটার দেন 0। ক্লিয়ার? বেশ, তাহলে বিবৃতি এক বা এ যদি মিথ্যে হয়, তাহলে বিবৃতি বি সত্য হবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে। এটা কি সত্য? হুম? সত্য না মিথ্যে, কি বলছে? দেখো, একটা জিনিস পরিষ্কার, পরিসীমা যদি ফিক্স থাকে, তাহলে পরিসীমা যদি ফিক্স থাকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃহৎ হয়। এবার বলছি ক্ষেত্রফলটা ফিক্সড, তাহলে পরিসীমা কি কার বেশি হবে? ভালো করে শোনো। ধরো, আমি বলছি যে এখানটায় আমাকে বলছে যে ক্ষেত্রফল ফিক্সড, ক্ষেত্রফল নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলোর মধ্যে
বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে, এটা আমাকে বলেছে। তুমি এটাকে সলভ করেও করতে পারো, আমি অঙ্ক দিয়েও করে দেখাচ্ছি, আর তুমি এটাকে মনেও রাখতে পারো। কোথায় গেল কোয়েশ্চেন নাম্বার 3, অঙ্ক দিয়ে আমি বলছি। দেখো, ধরে নাও আমি তোমাকে বলছি নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট। নির্দিষ্ট ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ক্ষেত্রফলটা ফিক্সড, মানে বা প্রদত্ত দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বলতেই পারবো যে ক্ষেত্রফল মানে এ যদি ক্ষেত্রফল হয় তাহলে আমরা বলতে পারবো ক্ষেত্রফলের ফর্মুলা এক্স ইন্টু ওয়াই, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেখানে এক্সটা হচ্ছে দৈর্ঘ্য, ওয়াইটা প্রস্থ। এবার পরিসীমা, পরিসীমা বলেছে ক্ষুদ্রতম হবে, তাহলে পরিসীমা ক্ষুদ্রতম হবে, তাহলে পরিসীমার ফর্মুলা কি? তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে, আমি এস হিসাবে পরিসীমা বলি, তাহলে এসটা যদি পরিসীমা বলি তাহলে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ এক্স প্লাস ওয়াই, একটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় ভ্যালু বসাবো এ বাই এক্স। এবার ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিএস ডিএক্স ডেরিভেটিভ করলে 2x এর ডেরিভেটিভ 2 প্লাস 2a কনস্ট্যান্ট বাইরে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়ে গেল। এটা ইকুয়াল টু 0 বানিয়ে দাও, তাহলে 2 ইকুয়াল টু 2a/x কেটে দাও, দিলে তুমি ডেফিনেটলি পাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখন এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দাও, তাহলে এ যদি বলো এ ইকুয়াল টু এক্স ওয়াই, তার মানে আবার হচ্ছে এখানটা এর জায়গায় এক্স ওয়াই বসাও, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, একটা এক্স এক্স কেটে দাও, তার মানে তুমি পাবে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, আর দৈর্ঘ্য আর প্রস্থ সমান মানেই সেটা বর্গক্ষেত্র, তার ক্লিয়ার, একদম ইজি। তার মানে একটা জিনিস তুমি এগুলো থিওরি হিসেবে মনে রাখো, যে যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের মধ্যে পরিসীমা সমান থাকে তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বৃহৎ হয়, যদি ক্ষেত্রফল ইকুয়াল থাকে তাহলে পরিসীমাও বর্গক্ষেত্রের বৃহৎ হয়। Clear? হ্যাঁ, স্টেটমেন্টটা ক্ষুদ্রতম কেন বলছে ম্যাথমেটিক্যালি বোঝো, এটা যদি তুমি এখানে পুট করে দাও তাহলে ক্ষুদ্রতম হবে, কারণ আমরা তো এক্স আর ওয়াই এর ভ্যালু বার করিনি, তুমি ডবল ডেরিভেটিভ বার করো, এই দেখো d2s dx2 যদি বলি ক্ষুদ্রতম হবে, কেন বলছে তার রিজন আছে, দেখো 2 এর ডেরিভেটিভ 2, আচ্ছা ডেরিভেটিভ আমরা এটা করেছি, 2 এর ডেরিভেটিভ 0, আর এখানটায় আবারও তুমি -2a কনস্ট্যান্ট বাইরে রাখো, আর 1/x স্কোয়ার ডেরিভেটিভ -2/x কিউব, তাহলে তুমি পাবে কত 4a/x কিউব। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে পুট করো কি হবে, গ্রেটার দেন জিরোই পাবো, গ্রেটার দেন জিরো মানে মিনিমাম। ক্লিয়ার? তার মানেই এটা, মানে আমি বলতে চাইছি, ও আমি কি বললাম, আমি বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম হবে, তাই বলেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, না না ওটা রং, ওটা রং হয়েছে। হ্যাঁ, এই রেসপেক্টে ভাবো, এই রেসপেক্টে ভাবলে মানে উল্টোটা, উল্টোটা ক্ষেত্রে বড় মানে পরিসীমা ক্ষেত্রফল ইকুয়াল হলে বর্গক্ষেত্রটার, বর্গক্ষেত্রের হচ্ছে তোমার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে, কেন বলছি একটা এক্সাম্পল নাও, ধরে নাও ক্ষেত্রফল ইকুয়াল তো, ধরে নাও আমি বলছি 12 আর 6, 12 আর 6 দেখো, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানটায় 2 × 12 আর 6 নিয়েছি, তার মানে এর এর ক্ষেত্রফল কত, তার মানে এই বর্গ, এটা একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য 12 প্রস্থ 6, 12 আর 6 18 × 2 = 36 পাচ্ছ ক্ষেত্র, এই পরিসীমা, তাহলে পরিসীমা পরিসীমা হচ্ছে তুমি 36 পাচ্ছ। এবার এখন এখানটায় আমি বর্গক্ষেত্র নিচ্ছি, বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে 4 × 9 নিলাম, তাহলে এটাও 36 পাচ্ছ, মানে পরিসীমা ইকুয়াল। এবার ক্ষেত্রফল যদি হিসাব করি 12 × 6, তার মানে 78 পাচ্ছি, আর এখানে তুমি হচ্ছে 9 স্কোয়ার মানে 81 পাচ্ছি।
তাহলে অবশ্যই 81টা বড়, তার মানে ক্ষেত্রফল বৃহৎ হচ্ছে। বুঝলে না? এবার উল্টে নাও, উল্টে নিলে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল, ঠিক আছে, ক্ষেত্রফল ইকুয়াল বলতে আমি ধরো একটা নিলাম 9 আর 4, 9 4 36 ক্ষেত্রফল, আর এখানে নিলাম 6 স্কোয়ার 36 হলো। এবার পরিসীমা যদি বার করো 2 × 9 + 4 পরিসীমা, আর এখানে হচ্ছে পরিসীমা মানে 4 × 6, 9 আর 4 13 × 2 = 26, আর এখানে 6 4 24। তাহলে এবার দেখো ক্ষেত্রফল ছোট হচ্ছে কিনা। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে পরিসীমা ইকুয়াল হলে তাহলে ক্ষেত্রফল একটা হচ্ছে, আর পরিসীমা বৃহৎ হলে ওখানটায় যদি এই ক্ষেত্রফল যদি আমার কাছে ইকুয়াল থাকে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ছোট, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছোট, পরিসীমা ইকুয়াল থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড়। ব্যাস, এটা মনে রাখলেই হয়ে গেল। সম্ভবত আমি উল্টো বলেছিলাম, মানে ক্ষেত্রফলটা। আচ্ছা এসো 3-এর বিতে এসো। বলছি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, যার গোলকের বলছে যে বৃহত্তম আয়তনের চোঙ অন্তর্লিখিত, যার উচ্চতা 2a/√3। আচ্ছা, এটায় আমি একটা সঠিক বলে দিচ্ছি, এটাও তুমি বড় মেথডে করতে পারবে, কিন্তু এটা একটা সঠিক বলে দিচ্ছি। যদি মাথায় রাখবে যে গোলকের মধ্যে চোঙ থাকে, ভালো করে শোনো, গোলকের মধ্যে যদি চোঙ থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবে এর ফর্মুলা হয়, যদি ম্যাক্সিমাম বলে, দেখো ওরা চোঙে বলেছে হচ্ছে ম্যাক্সিমাম বৃহত্তম আয়তন, তাহলে যদি হয় তাহলে মাথায় রাখবে যে এর ফর্মুলা হচ্ছে এটা, এর ফর্মুলা হচ্ছে ভি, ভালো করে শোনো আমি কি বললাম, যদি ম্যাক্সিমাম হয় তাহলে ভি ম্যাক্সটা হবে, ভি ম্যাক্সটা হবে 4πr³/3 বুঝতে পেরেছি? লিখে রাখো পাশে। যদি ম্যাক্সিমাম হয় তাহলে ভি, আর আয়তনটা ম্যাক্সিমাম বলেছে তো, আয়তনটা হবে, আয়তনটা হবে এটা, আর আর হবে ব্যাসার্ধ হবে 2r/√3, সরি এইচ হবে, এইচ হবে 2r/√3। এটা মুখস্থ রাখবে, এটা এটা শর্ট ট্রিক ইউজ করবে, এটা শর্ট ট্রিক, এটা অ্যাকচুয়ালি জয়েন্টের ক্ষেত্রে বলি, কিন্তু এই বড় অঙ্কগুলো এইভাবে করতে পারবে। মুখস্থ রেখো কিভাবে হচ্ছে, তার জন্য তোমাকে থিওরি জানতে হবে, থিওরি জেনে লাভ নেই, তুমি এটা মুখস্থ রাখবে। আর যদি এটা কি বললাম, এটা বললাম বৃত্তের মধ্যে যদি চোঙ থাকে এবং ম্যাক্সিমাইজ বলে, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে ভি ম্যাক্সিমাম ওটা। যদিও আমাকে আয়তন জানতে চাইনি, ওরা বলেছে ব্যাসার্ধ, তাহলে তাহলে হবে 2a/√3, তার মানে ওটা সত্য বলেছে। আর যদি চোঙ না হয়ে যদি শঙ্কু বলে, মাথায় রাখবে, যদি চোঙ না হয়ে শঙ্কু বলে, দুটো টাইপের প্রশ্ন হয়। যদি এটা শঙ্কু বলে, যদি এটা শঙ্কু বলে, তখন শঙ্কুর ক্ষেত্রে হবে, যদি বৃত্তের মধ্যে শঙ্কু থাকে তাহলে শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর আয়তন মানে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম বললে কিন্তু এই সূত্রগুলো, ভি ম্যাক্স হবে 8/27 ইন্টু 8/27 ইন্টু গোলকের আয়তন মানে 4πr³, এটা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার গোলকের আয়তন হবে হচ্ছে এটা, এটা মাথায় রেখো, এই দুটো জিনিস মাথায় রেখো, তাহলে তার মানে বিবৃতি বি আমার সত্য হয়ে গেছে। বুঝেছো? আচ্ছা, আমরা মিস করে এসেছি, আমরা 3-এর দাগের বিবৃতি বিটা মনে হয় বলিনি, তাই না? 3-এর দাগের বিবৃতি বি বলিনি। হ্যাঁ। আচ্ছা, 2টা কি বলছে, বলছে যে দুটি সংখ্যার গুণফল নির্দিষ্ট থাকলে তার যোগফল ক্ষুদ্রতম হবে যখন সংখ্যা দুটো সমান। এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, সঠিকে বলেছিলাম না? বেশ, ওটা জানি।
সব সময় হয় না, কিন্তু এখানে তো মান দেওয়াই নেই, তুমি কি করে বার করবে? তুমি এটা চাইলে প্রুভ করে দেখতে পারো, চাইলে এটা প্রুভ করে তুমি দুটো সংখ্যা আমি দেখাচ্ছি, দেখবে, দেখো। বিবৃতি বিটা আমি বলছি, দুটো সংখ্যার গুণফল বলেছে নির্দিষ্ট। তার মানে যদি আমি সংখ্যাগুলোকে মনে মনে ভাবি যে পি, তাহলে গুণফল নির্দিষ্ট, মানে পি ইকুয়াল টু এক্স হয়। এবার সংখ্যা দুটোর যোগফল বলেছে ক্ষুদ্রতম, তাহলে যোগফলকে আমি বলছি এ। এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ব্যাস, এবার এখান থেকে ভ্যালু বসিয়ে দাও। ওয়াই এর ভ্যালু হচ্ছে, তুমি নাও যে ওয়াই এর ভ্যালু পি বাই এক্স। এবার ডি এ ডিএক্স করো। ডি এ ডিএক্স মানে হচ্ছে 1, আর এটা মাইনাস পি বাই এক্স হলো। তার মানে এটা ইকুয়াল টু 0 করো, এটা ইকুয়াল টু 0 করলে পি ইকুয়াল টু এক্স স্কোয়ার পাবে। এবার পি ইকুয়াল টু এক্স স্কোয়ার পুট করো, এবার ইকুয়াল টু এক্স হয়, দাও এক্স ইকুয়াল এই পাবে। বুঝেছো? বুঝেছো? এবার দেখো, এই চারের আন্ডারে বিবৃতি দুইটা বলে দেই। চারের আন্ডারে বিবৃতি দুই, ওটা আমি এক্ষুনি শর্ট ট্রিক লিখেছি, শর্ট ট্রিক দিয়ে বলছি। শর্ট ট্রিক কোথায় লিখলাম? এইখানে লিখলাম। তাহলে এখানে বলে দিচ্ছি, শর্ট ট্রিক লিখেছি আয়তন ম্যাক্সিমাম হবে। ওরা বলেছে যে ম্যাক্সিমাম আয়তন 500 পাই হবে। তাহলে দেখা যাক, আয়তনের ফর্মুলা এটা বলেছি, ফর্মুলায় পুট করে দাও। তাহলে ভি ম্যাক্স, এটা মুখস্থ রাখলে দেখবে অঙ্ক, তুমি অঙ্ক করতে পেরেছো। আচ্ছা, আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর কি আছে? 5√3। আর আছে 5√3, তাহলে আর এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও। তাহলে 5√3 তার হোল কিউব, আর নিচে 3√3। তাহলে এবার দেখো, 4 × 4 পাই, 5√3 মানে হচ্ছে 5-এর কিউব মানে 125, ইন্টু 3√3 হবে, আর ডিভাইডেড বাই 3√3। 3√3 কেটে দাও, 125 কত? 500। 500 পাই হবে অ্যান্সার। দেখেছো কত সহজে হয়ে গেল? এই ট্রিকগুলো আমি বলেছিলাম না, কয়েকটা ট্রিক বলবো, তো এই দুটো ট্রিক বললাম, আরো অঙ্ক করতে করতে বলবো, কারণ আমার মনে থাকে না, একসঙ্গে বলতে পারি না। অঙ্ক দেখলে তখন মনে পড়ে, তখন বলবো আবার, ঠিক আছে? ঠিক আছে, চলো বাবা, আজকে এই অবধি থাক, আর নয়, আর কোনো আছে পরে।